ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। 89.2 এই মুহূর্তে আরজি কিবরিয়া, আমি আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা বরাবরের মতোই, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় হ্যালো 8920 টিম। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব নিয়ে নতুন করে কিছু বলার নেই, শুধু একটা কথাই বলতে পারি, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রেডিও রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো অকপটে লাখো মানুষের সামনে স্বীকার করে। আজকে কে রয়েছে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো লাখো মানুষের সামনে স্বীকার করবার জন্য, সেটা আমরা প্রথমেই জেনে নিতে চাই আরজি সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব। ধন্যবাদ কিবরিয়া। প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে বসে নিজের ভুল স্বীকার করে আমাদের সবাইকে সতর্ক করবেন শাহিন। দেখে হয়তো বোঝা যাবে না এই মানুষটি কিভাবে এত সুন্দর করে কোনো কিছু ভাবতে পারে। শাহিন খুবই হাস্যোজ্জ্বল এক মানুষ। বন্ধু, আড্ডা, গান বাজনা এসব হলে তার আর আনন্দের সীমা থাকে না। চাওয়া পাওয়ার হিসাবটা খুব কমই করেন শাহিন। বর্তমানকে তিনি খুব ভালোভাবে উপভোগ করতে চান। যখন হাতে টাকা থাকে কাউকে সাহায্য করতে দ্বিধা করেন না। এমনও হয়েছে কাউকে সাহায্য করতে গিয়ে উল্টো নিজেই বিপদে পড়ে গেছেন, তারপরও সাহায্য করা ছেড়ে দেননি। কাউকে সাহায্য করতে পারাটাকে বেশ উপভোগ করেন শাহিন। আরও একটা গুণ রয়েছে শাহিনের মধ্যে, যে কোনো কাজই খুব সহজে রপ্ত করতে পারেন তিনি। শাহিনের জীবনের বাকি ইতিহাস জানতে ফিরে যাচ্ছি আবারও কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেবার জন্য। আজকে শাহিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হচ্ছে। প্রথমেই আমরা জানতে চাই প্রিয় শ্রোতা, আজকে যিনি অতিথি আছেন তার বিবেকটা কোন ঘটনার দ্বারা কিংবা কোন ব্যক্তি জাগ্রত করেছিল? জি, আমার এই অকারেন্স কাজের থেকে আসার জন্য আমার একটা ফ্রেন্ড আসলো, তার নাম হলো শামীম। তো ওরা আমি একসাথে কাজগুলোর ভিতরে জড়িত ছিলাম। মানে অনেক অকারেন্স করা হয়েছে ওরা নিয়ে। তো ওরে যখন মাইরা ফেলে, তার মানে ওর মারার পরের থেকে আমি ভালো হয়ে যাই। তার মানে আপনার ফ্রেন্ডের এই মৃত্যুর ঘটনাটি আসলে আপনার বিবেককে জাগিয়ে দিয়েছে, তাই তো? জি। প্রিয় মোটা কিভাবে হয়েছিল সে ব্যাকগ্রাউন্ডে আমরা যেতে চাই। আপনি কোথা থেকে শুরু করতে চান? জি, আমি ছোটকালের থেকে শুরু করতে চাই। শুরু করুন। আমার বয়স যখন 8 বছর ছিল, তো তখন আমার পড়ালেখার প্রতি অনেক মন ছিল। তো আমার আম্মা অনেক কষ্ট করে আমার মানে একটা স্কুলে ভর্তি করে। আমার চাচা ছিল একটা অনেক বড় নেতা। তো আমার বাবা, উনি 2 নাম্বার ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো? উনি মদ, তারপরে গাঁজা এসবের ব্যবসা করতো। তো কয় ভাই বোন ছিলেন আপনারা? যে আমার আব্বা তো 3টা বিয়ে করছে। তো আমি দ্বিতীয় ঘরের, আমার একটা বোন একটা, আর আমি আমার ভাই। ওকে, 2 জন। ওকে। আমার আব্বা তখন আমাদেরকে বাজার মোজার কিছু দিত না। তো আমার আম্মা কষ্ট করে কাজ করতে 10 নম্বর জোটপট্টিতে। ওকে। আমার একটা মামাতো ভাইয়ের দোকান আছিল, তো ওই দোকানে আমার আম্মা চাকরি করতো। আমার এই স্কুলে ভর্তি করে দেয়, শ্যানপাড়া প্রাথমিক উচ্চ বিদ্যালয়। তো আমি ওইখানে পড়ালেখা করতেছি। কত সালের ঘটনা এটা? এটা আপনার 2004-এর ঘটনা হবে। শ্যানপাড়া প্রাথমিক বিদ্যালয়। জি। তো তারপরে আমি পড়াশোনা করতেছি। তো আমার খালাতো বোনের জামাই, উনি ফেন্সি টেলের ব্যবসা করতো। ওনার বড় ভাইও ফেন্সি টেলের ব্যবসা করতো। তো ওনার কাছে কোনো লোক আসলো না। উনি কি করছে, আমার খালার বাড়িতে বেড়াইতে এসে আমার নেওয়ার জন্য, তো আমার নিতে পারে নাই। তো তারপর আমার খালার বাড়ির থেকে উনি 20,000 টাকা চুরি করে উনি চলে যায় ওনার দেশে। এটা আমার দুলা ভাই, মানে খালাতো। আপনাকে নেওয়ার জন্য কেন আসছিল? মানে ওনার কাছে কোনো লোক আসলো না ওনার মাল সাপ্লাই দেওয়ার জন্য। আমারে নিতে চাইছিল, তো নিতে পারে নাই। নিতে পারে না কেন? আমি তখন যাই নাই। তখন আমার পড়ালেখার অনেক একটা আগ্রহ আছিল। তারপরে আমি যাইতে চাই নাই। তো আমার খালাতো বোনের জামাই কি করছে, ঘরের থেকে 20,000 টাকা নিয়ে চলে গেছে।
তখন আপনাদের খালাদের ঘর থেকে কিভাবে নিল? আপনারা কি একসাথে থাকতেন? না, আমাদের খালার বাড়ি আর আমাদের বাড়ি মানে পাশাপাশি আছিল। ওকে। তো আমি আমার ওইখানে গেছি, আমার খালাতো আমার একটা ভাগ্নি আছিল, ওকে দেখতে গেছি। তো আমার খালাতো বোনের জামাই তো টাকা নিয়ে গেছে, আমার খালা আবার বাসায় এসে দেখে টাকা নাই, তো সম্পূর্ণ চাপটা আমার উপরে পড়ছে। আপনারও কি সন্দেহ করেছে? জি। তো তারপরে আমার মা আমারে মারধর করে আমারে কি করলো, মানে বাসা থেকে বের করে দিল, যে আমি তোর এত কষ্ট করে পাইলা পড়ালেখা করাইতেছি, খাওয়াইতেছি, তুই কিভাবে এই জিনিসটা করলি। আপনার মাও আপনাকে বিশ্বাস করতে পারছিল না। কেন বিশ্বাস করতে পারছিল না? কারণ আপনার মধ্যে কি এমন কোন আচরণ ছিল যে কারণে আপনাকে সন্দেহ করছে সবাই? না, ওইটা তো আমার আম্মু কষ্টে বলছে। আপনার বাবার যে ব্যাড রেকর্ড ছিল সেটা তো সবাই জানতো। হ্যাঁ, এটা সবাই, আমাদের এইখানে সবাই জানতো। কি কি করতো উনি? উনি তো মনে করেন মদ বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, তারপরে 2-3টা বিয়ে করছে। আপনার মা আপনাদেরকে লালন পালন করার জন্য কাজ করতেন। জি। আপনি বলছিলেন কিসের জন্য কাজ করতো উনি? ঝুটের কাজ করতো। কয় টাকা পেতে হতে? বেতন পাইতে হলো 1400-1500 টাকা প্রতি মাসে? আমার আপু আসলো, আমার আপু তো আমার বড়, উনি গার্মেন্টসে চাকরি করতো। আচ্ছা। উনিও টাকা পয়সা দিত, দুজনের টাকা দিয়ে আমাদের সংসারটা মানে চলতো। ওকে, ফাইন। আপনার মাও আপনাকে সন্দেহ করা শুরু করলো। জি। তারপরে সন্দেহ করার পরে আমি চলে গেলাম। আমার একটা ছোট একটা সাইকেল আসলো, তো এই সাইকেলটারে আমি ভাঙ্গারির দোকানে 400 টাকা বিক্রি করি। তো বিক্রি করার পরে আমার ওই বন্ধু আসলো, ওই যে শামীম, ওই আমার ওই বন্ধুরে নিয়ে আমি কমলাপুর রেল স্টেশনে চলে যাই। ওই শামীম চিনতো, তো আমারে নিয়ে গেছে। যাই ওইখানে একটা বল কিনলাম, একটা ছুরি কিনলাম, আর লবণের বাটি কিনলাম। কিনে আপনার এই কারণ বাজারের থেকে কিছু শসা কিনে নিয়ে আমি রাত্রে পরে সারাদিন ওইখানে বিক্রি করি। তো বিক্রি করার পরে আমার ভালো টাকা ইনকাম হয়েছে, আমরা দুজনে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার পরে 3-4 দিন ওইখানে আসছিলাম, থাকার পরে আমার অনেক কান্না পাইতেছে আমার আম্মু। একটু থামাই আপনাকে। আপনার মা যখন আপনাকে এই ধরনের কথা বলার পরে আপনার এই ধরনের কাজ করার চিন্তা মাথার মধ্যে কেন আসলো? চিন্তা করছি আমার তো এখন খাওয়া লাগবে, থাকা লাগবে। কেন? আপনাকে তো বাড়ি থেকে বের করে দেয়নি? বাড়ি থেকে আমার তো উঠতে দিতেছে না, বলতেছে তুই টাকা কি করছিস, টাকা নিয়ে তারপরে তুই বাড়ি আস। এটা কে বলেছে আপনাকে? আমার আম্মা বলছে। আমার অনেক মারছিল, জুতা দিয়ে পিটাইছিল, তারপরে লাঠি দিয়ে পিটাইছিল, পরে পিঁপড়ার ভিতরে আমার দাঁড়া করে রাখছিল। লাল পিঁপড়ার ভিতরে? জি, মানে সত্যটা জানার জন্য। কিন্তু আমি বলছি যে আমি জিনিসটা নিই নাই। তারপরে আপনি আপনার বন্ধু শামীমকে নিলেন সাথে। আপনার নামের সাথে একটু মিল রয়েছে, শাহিন এবং শামীম। আপনার সাথে ও বয়সের কোনো পার্থক্য ছিল না? একই বয়সে ছিলেন আপনারা? হতেও আমার তো 1-1.5 বছরের বড় হইব। ওকে, তারপর? তো তারপর এখানে 3-4 দিন থাকার পরে আমার প্রচুর কান্না পাইতেছে। তো আসার পরে 3 দিন থাকার পরে কি করলেন? বাড়ি ফিরে চলে আসলেন? হ্যাঁ, 3-4 দিন থাকার পরে মানে প্রচুর কান্না পাইতেছে আমার আম্মার জন্য, যে আমার আম্মার আমি দেখি না কি হইতেছে। পরে আমার আম্মার জন্য, আবার আমার সব সময়ের জন্যই টান আমার আম্মার জন্য। তো আইসা দেখি কি আমি, আমার বোন জামাইটা চলে আইছে, আইসা টাকাটা ওনারে দিয়ে দিছে আমার আন্টির, যে আম্মা আমি তো এই টাকাটা নিছিলাম এরকম কাজের জন্য, এই যে টাকাটা দিয়ে গেল। তো তারপরে ওনারা ভুল সব বুঝতে পারছে, আমার ধৈর্য অনেক কান্নাকাটি। আর আল্লাহর কি অশেষ রহমত, মানে আমি যেদিন আমার দুলাভাই আইছে ওদিনই আমি মানে বাড়িতে আইছি। আসার পর আমার ধৈর্য অনেক কান্নাকাটি করলো, আমার দুধ মুধ দিয়ে গোসল করাইলো আমার আম্মারা। তো করার পরে অনেক দিন এরকম আছে। তো আমার চাচা 5 নং ওয়ার্ডের ভালো একটা নেতা আসলো, তো ওনার সাথে আমি আবার কি করি, ওই বিচার হইলেই তো ওনার সাথে আমি যাওয়া আসা করতাম। চাচা কি আপন চাচা? হ্যাঁ, আমার আপন চাচা। ওকে। আমার আব্বার ছোট। তো ওই চাচার সাথে উঠা বসা করতাম। তো পুরান ঢাকা মিন্টু নামের একটা বিশাল বড় ক্যাডার সন্ত্রাস। ওকে। মিন্টু আবার এভিনিউ 5 প্যারিস রোডে থাকতো। আর ভাই হলো একজন র্যাপের অফিসার, মিন্টুর ভাই। মিন্টু আমারে কিভাবে দেখছে, আমার বোনের বিয়ে হইতেছিল, তো আমার বোনের বিয়ের ভিতরে মনে করেন আমি এভিনিউ 5 প্যারিস রোডে প্যান্ডেল সাজাইছিল। তো প্যান্ডেল সাজানোর পরে আমি গেছি ওইখানে। তো আমার মামাতো বোনের ওন্না ধরে একটা লোক টান দিছে। ওকে। ওরা মদ খেয়ে আমার বোনের ওন্না ধরে টান দিছে। পরে আমি আবার কি করছি, চেয়ার দিয়ে ওগুলো মারছে। তো মারার পরে ওই মিন্টুর লোক আছে এগুলো আমি বুঝতে পারি নাই। তো মিন্টুর লোক থাকার পরে মিন্টু আমারে কি করলো, আমিও মানে আমার অফার দিছে যে তুমি এরকম বিষয়, তুমি কি আমার সাথে কাজ করবো, তোমার চাচার থেকে তোমার বড় বানিয়ে দেবো। কে অফার দিয়েছে? মিন্টু কি আপনাকে এই ঘটনার পরে অফার দিয়েছে না আগে অফার দিয়েছে? মারামারির পরে। মারামারির পরে আপনাকে ডিরেক্টলি অফার দিয়ে দিল? হ্যাঁ, আমারে বলছে যে তুমি কি বড় হইতে চাও, তোমার চাচার থেকে বড় বানাইমু তোমার। আপনি মানলেন? মারার পরে ওনার সাথে দেখা হলো কিভাবে? ওই মিন্টু ওইখানে আসলো, ওর মানে ওর ফ্রেন্ডের কি আমি মারছি। তো ওরা মুরব্বী টাইপের আসছিল, একটু বয়স আমার থেকে অনেক বড় আসছিল। পরে ওই মিন্টু আমার অফার দিয়েছে, তো আমি রাজি হইলাম না। এইভাবে আস্তে আস্তে প্রায় 3-4 বছর পরে মিন্টু আমারে মানে চোখে রাখতেছে যে আমি কোথায় যাই, কি করতেছি। আমার ভালো একটা ড্রেস। আপনি যে মানলেন, যেহেতু মিন্টুর লোকজন ওখানে ছিল, আপনাকে কিছু বলেনি? না, ওরা আমারে কিছু বলে নাই, আমার চুর পরিমাণ একটা টাচ করে নাই। পরে তো আমি কোথায় যাই, কি করি, সব খবরাখবর মিন্টু আমার রাখতেছে, যে শাহিন কই যায়, কি করে। সেইভাবে হইতে যখন আমার বয়স 12 বছর হয়, তো হওয়ার পরে আমার এই মিন্টু কি করলো, আমি যাইতে চাই না, মিন্টু আমারে নিয়ে গেল। কিভাবে নিল? এই পুরান ঢাকায় আমার মানে গাড়ির ভিতরে করে নিয়ে গেল। ফাইন, লেটস স্টপ দ্য স্টোরি।
প্রথম কথা হচ্ছে যেটা যে আমরা যেভাবে আপনার কাছ থেকে শুনছি উই আর রিয়েলি কনফিউজ। মনে হচ্ছে যে মিন্টু 3 বছর ধরে উৎপেতি ছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। জি, এটা আনবিলিভেবল। প্রথম কথা হচ্ছে হাউ ইট হ্যাপেন, ইট হ্যাজ টু বি ক্লিয়ার। দেখেন মিন্টু আপনি মারামারি করছেন, মিন্টু তো আপনার বসে বসে মারামারি দেখেছে, আপনার ধারণা আপনি যেটা বলছিলেন ফাইন, তার হয়তো কিউরিওসিটি হতে পারে যে ছেলেটাকে প্রচন্ড সাহসী, সেই জায়গা থেকে আমাদের বিশ্বাসযোগ্যতা ঠিক আছে ফাইন। তারপরে ধাম করে 3 বছর পরে মিন্টু আপনার বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়ে তুলে নিয়ে যাবে, নিশ্চয়ই এরকম কোনো একটা ঘটনা ছিল। ঘটনাটা কি ছিল? মানে 3 বছর পরেই মিন্টু কি করলো, আমি এডমিন 5 প্যারিস স্টোরে, তো আমার বোনের বাচ্চা হইব মানে হইছে, তো মিষ্টি নিয়ে আমি আইতেছি। আওয়ার পরে এডমিন 5 প্যারিস স্টোরে রিক্সা দিয়ে নামার পরে মিন্টু আমার বলতেছে, শাহিন তোমার চাচার তো এরকম সমস্যা, চলো আমার করে পাঠাইছে। তো আমার চাচারে আমি প্রচন্ড ভালোবাসতাম, বাট আমারও বাসতো। তো আমার ওই চাচার কথা শুনে আমি মানে আর থাকতে পারলাম না। তো চাচার কি সমস্যার কথা বলেছিল? বলছি যে তোমার চাচা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য তোমার জলদি তোমাদের সবাই গেছে। এই 3 বছরের মধ্যে কি মিন্টুর সঙ্গে আপনার যোগাযোগ ছিল? না, আমার কোনো যোগাযোগ আসলো না। শুধু আমি একটা জিনিস অবাক হয়ে গেছি, আমি যদি একটা হোটেলে যাই যদি কিছু খাইতাম আমার দাম নিত না, একটা দোকানে যাই যদি চা খাইতাম আমার কোনো দাম নিত না, একটা শার্ট একটা প্যান্ট পছন্দ হইলে আমি নিলাম, আমার তো কোনো দাম নেই। আমি ভয়ে মানে আমার জিনিসগুলো আমি কিনতাম না, আমি অন্যজনের দিয়ে কিনে নিতাম যে আমি কি আমার পরিচয়টা কি, আমার যে মানুষ এরকম ইয়া করে, আমার তো কোনো টাকা পয়সা কিছু নেয় না। এই জিনিসটা মানে অনেক ভয় পাইতাম আমি। তো তারপরে মিন্টু আমার নিয়ে গেল, গাড়িতে উঠাইলো। দাঁড়ান 12 বছর বয়সের একটা ছেলে, সে দোকানে গিয়ে জিনিসপত্র কিনবে, কেউ আপনার কাছ থেকে দাম নেবে না, এটা লোকজনের কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হবে? কেন দাম নিত না আপনার? দাম নিত না আমার যা সন্দেহ, মিন্টুর যে লোকটা আছে ওদের ক্যারিয়ারটা প্রায় বিশাল বড়, প্রায় মাফিয়া গ্রুপের মতনই, ডনের মতো মানে ও চলতো। পুরান ঢাকার ভিতরে এখনো নাম করা, বাট এখন তো ওইসব বাদ দিছে। তো ওর নাম মানে শুনলে আমার বোধ হয়ে যা আমার সাথে লোক থাকতো সব সময়, কিন্তু একটা অচেনা লোক যদি আমার সাথে চলে বা ইশারা দিয়ে যদি একটা লোকের যদি কিছু বলে, তাহলে তুই লোকটা তার কথা মানতে হইব, কারণ আমি ছোট উনি বড়, ঠিক আছে না? তো আমার সন্দেহ মানে এইটা যে ওরা ইশারার মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে আমার ভিতরে এই ভয়টা মানে ঢুকাইতো, আমার এটা সন্দেহ। আই এম রিয়েলি কনফিউজ। আপনি ক্লিয়ার না করলে আমাদের স্টোরিটা থামিয়ে দিতে বাধ্য হব। প্লিজ লেট ইট বি ক্লিয়ার। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি বলছেন দোকানে গিয়ে কোনো জিনিস কিনছে, আমার কাছ থেকে কেউ দাম নিচ্ছে না। ঘটনা কবে ঘটেছে আপনার লাইফে? এটা আমার বয়স যখন 12 বছর। প্রতিনিয়তই হতো, সবসময় হতো ধরনের মানে ঘটনা? বেশিরভাগই। কেন দাম নিত না? দাম নিত না যে আমার একটা সন্দেহ যে ওর কোনো দোকানদার যদি আপনার কাছ থেকে দাম না নিত আপনি কি বলতেন? বলতাম যে এটা কি ধরনের কাজ, আপনি আমার থেকে নেন না কেন? বলতেছে যে তোমার বাবা দিয়ে গেছে, তোমার ভাইয়া দিয়ে গেছে, তোমার আপু দিয়ে গেছে, এইসব। কোন বাবা দিয়ে গেছে? আপনার বাবা তো দিয়ে যান, জিজ্ঞেস করতেন না? হ্যাঁ, বলতাম যে তোমার বাবা। কি কি কিনতেন আপনি? আমি শার্ট প্যান্ট বা খেলার জন্য আগে পাগল ছিলাম, তো ওই জার্সি ছোট শর্ট প্যান্ট গুলো এগুলো কেনার জন্য আমার বেশি চাহিদা আসলো। তো এগুলো যদি আপনি একটা দোকান থেকে কেনেন, সঙ্গে সঙ্গে ওখানে মিন্টুর লোক গিয়ে আপনাকে ফলো করে আপনাকে সঙ্গে সঙ্গে করে দিবে, আমি তো বুঝলাম না কিভাবে, কতটা বিশ্বাসযোগ্য? জিনিসটা তো আমিও বিশ্বাস করতে পারতাম না, কিন্তু এইসব কাহিনীগুলো যদি আপনি আমাদের সাথে যেতেন বা আমার এরিয়াটার ভিতরে যদি যেতেন, তাহলে বোধহয় আপনি বিশ্বাস করতে পারতেন। মানুষের তো মুখে বইলে সবকিছু বিশ্বাস করানো যায় না। প্রিয় শ্রোতা, উই আর রিয়েলি কনফিউজ। আমরা বারবারই বলছিলাম যে এসএমএস পোল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে ও যেটা বলছে সেটা বিলিভ করার মতো না, দিস অনলি হ্যাপেন ইন সিনেমা, নট ইন রিয়েল লাইফ, দেন আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ভোটের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। যদি আমরা দেখি যে 51% নো, তাহলে আমরা গল্প এখানে স্টপ করে দিব এবং আমরা চাই আমাদের অতিথি শাহিনকে। শাহিন, আপনি যেটা প্রথমে বলছিলেন যে আপনার চাচা, তার সঙ্গে এই ভদ্রলোকের একটা বিরোধ ছিল, তারা তো একই দল করতেন, একই রাজনৈতিক দল করতেন। না, মিন্টু কোনো দলীয়তে ভাবে যোগ ছিল না, ও শুধু দল করতো, মানে বিশাল বড় বড় কাজ নিত, দলের কাছ থেকে বড় বড় কাজ নিত, মানে অপরাধের কাজ নিত, তাই তো? অপরাধের কাজ নিত। আর আপনার চাচা তো একটা রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন। জি জি। আচ্ছা, তো আপনার চাচার সাথে ওনার দ্বন্দ্বের কারণটা কি ছিল? ওনার দ্বন্দ্বের কারণ আছে, আমাদের এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট হয়েছে, বাট এখানে বড় বড় অনেক কাজ আছে, গেট লোক হইতো, কিন্তু আমার চাচা ওইটা জানতো ওর বিষয়, তো ওরে ওইটা করতে দিত না। আমার চাচা অনেক একটা সৎ একটা লোক আসলো, করতে দিত না, ওই জন্য মানে মিন্টু আমার চাচার পেছনে লাগছিল। আপনার চাচা কেন করতে দিত না? আমার চাচা করতে দিত না যে মানুষের জিনিস তো মেরে খাওয়া কোনো ভালো না। একটা লোক একটা অ্যাপার্টমেন্ট উঠাইতে আসছে, ওইখান থেকে চাঁদা চাওয়া, এটা তো কোনো নেওয়ার কোনো নিয়ম নেই, এটা মানে বলতো আমার চাচা। ওনাকে খারাপ কাজ করতে দিত না? জি জি। উনি কি খারাপ কাজ করতো? উনি খারাপ কাজ করতো, মানুষ খুন করতো, তারপরে বড় বড় গার্মেন্টসের থেকে চাঁদা চাইতো, অ্যাপার্টমেন্ট হইলে ওইখান থেকে চাঁদা চাইতো। কতদিন যাবত আপনার চাচা এটা বাধা দিয়ে আসছে? প্রায় অনেক দিন যাবত, 2-2.5 বছর এরকম। এই 2-2.5 বছর। এবং এই মিন্টুই আপনাকে টার্গেট করেছে এবং সে টার্গেট করে আপনাকে এভাবে দোকানে বিভিন্ন জায়গাগুলোতে সে ফ্রি করে রেখেছে, তাই তো? এটার পেছনে কোনো কারণ কি ছিল?
এটার পিছনের কারণ কি ছিল যে আমার চাচারে বুঝাইবো যে দেখ তুই যেহেতু আমার এগুলো করতে দিস না তাহলে তোর রক্তের লোকই এগুলো করতেছে। মানে আপনাকে হাত করা। হ্যাঁ, আমার প্রিয় শ্রোতা, এটা হচ্ছে লজিক, কিন্তু আপনারা কতটুকু বিলিভ করেছেন এবং একই সাথে আপনাদের জায়গাটা থেকে যদি মনে করেন ওর অপ্রিয় সত্যকে এগিয়ে নেওয়া যায় তাহলে সেটার পেছনে কতজন ইয়েস লিখেছেন সেটা আমরা এই মুহূর্তে জানবো কম্পিউটারের কাছ থেকে। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট লোক বলছে ইয়েস এবং কত পার্সেন্ট লোক বলছে নো এবং কত পার্সেন্ট লোক বলছে নো। কমেন্টস। Yes, 45%. No, 45%. No comments, 10%. অদ্ভুত একটা বিষয় আমরা লক্ষ্য করছি প্রিয় শ্রোতা, 45% বলছে যে ইয়েস এবং 45% নো। এখানে 1% এদিক ওদিক হয়নি এবং বাকি 10% হচ্ছে হলো নো কমেন্টস। এবং এই জায়গাটা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে অপ্রিয় সত্যটা আসলে আমরা থামিয়ে দেব নাকি সামনের দিকে নিয়ে যাব। আমরা আরেকটু সামনের দিকে এগোতে চাই। এই যে জটলাটা তৈরি হয়েছে এটা আমরা যদি পরিষ্কার করতে পারি আরেকটু সামনের দিকে নিয়ে আমরা আরেকটি SMS পোলের মুখোমুখি করবো আপনাদের। ওকে, যেটা আপনি বলছিলেন যে আপনার চাচা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম একটা সংবাদ পাঠিয়ে আপনার কাছে মাইক্রোবাস দিয়ে দেওয়া হয়েছে, সেটা মিন্টুর পক্ষ থেকে, রাইট? তারপরে আপনি কি করলেন? তো তারপর আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনার বাবুবাজার ব্রিজ আছে, ব্রিজের এইখানে মিন্টু দাঁড়ায় আসলো সাদা লুঙ্গি সাদা শার্ট পরে। তো আমার নামাইলো, নামানোর পরে আমার বুকে জড়াইয়া নিল। ওর লোকেরা বলতেছে তোমার মামা লাগে। তো আমি বলতেছি আচ্ছা মামা তাহলে আমার চাচা কোথায়, উনি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি কই উনি তো এখানে নাই, উনারা তো বাসায় নিয়ে গেছে। তো আচ্ছা ওনারা বাসায় নিয়ে গেছে, তাহলে আমার এখানে আনার উদ্দেশ্যটা কি? কয় বাবারে আমার কোনো ছেলে মেলে নাই, তোরা আমার নিজের ছেলের মতো জানছি, তুই যে কত দোকানদারদের কাছে গেছিস, কত জায়গায় গেছিস, তোর থেকে কি কোনো টাকা পয়সা রাখছে? আমি কই না। ওইগুলো সব আমার করানো আসলো। তো সব আপনার করানো আসলো, আপনি তো আমার জানাইতে পারতেন যে শাহিন এরকম এরকম বিষয়, আপনি তো এত কিছু। এই যে 3 বছরে আপনি বিভিন্ন দোকান গিয়েছেন, আপনার কাছ থেকে টাকা রেখেছে, কেউ কেউ টাকা রাখেনি, এরকম একটা পরিস্থিতি আপনি আপনার ফ্যামিলিতে জানিয়েছেন? হ্যাঁ, আমার ফ্যামিলিতে জানিয়েছি। জানানোর পরে ওনারা বলতো না তো আমরা তো কখনো এগুলো করি নাই, কোনো দোকানে যাই নাই। আপনার মাকে বলতেন? হ্যাঁ। আপনার মা জানতো? আমার মা জানতো, কিন্তু খুব ভয় পাইতো। প্রিয় শ্রোতা, ওর কথার সত্যতা যাচাইয়ের জন্য সুমন ওর মায়ের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ফোন আলাপের কিছু চুম্বক অংশ আপনাদেরকে শোনাতে পারবো বলে আমাদের মনে হচ্ছে, এবং আমরা ঠিক জানি না যে ওর মার কাছ থেকে যে বক্তব্য আসবে সেটা ওর সাথে কন্ট্রাডিক্ট করে কিনা, দেখা যাক। ওকে, তারপর তো আমার ওইখানে কি করলো, উত্তরা 6 নম্বর সেক্টরে নিয়ে আইছে। তোরা নিয়ে আসার পরে এখানে একটা 6তলা ফ্ল্যাট আছে, ওইখানে আমারে রাখছে। আমার সাথে 4 জন লোক আসলো। প্রত্যেক দিন আমারে মানে এক একটা করে ক্যাটালগ দেখাইতো মেশিনের, যেটাকে পিস্তল বলা হয়। তো ওগুলার ক্যাটালগ দেখাইতো যে তোমার কোনটা পছন্দ হয়। আর অনেক অনেক মানে সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে আসতো, আইনা বলতো তোমার কি লাগবে, তোমার কোনটা চয়েস হয়, এগুলো আমারে বলতো। তখন মানে আমি জিনিসটার বিষয়ে ভালোভাবে বুঝতাম না, তো না বোঝার পরে আমারে রাখতো এইভাবে রাখতে রাখতো। মানে কি আপনাকে কি ওখানে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে? না, এটা মানে কিডন্যাপের মতো, আবার কিডন্যাপের মতো না। মানে আমার বাসায় ওইটা জানায়া দিছে যে তোমার ছেলে আমার কাছে আছে, তোমরা কোনো চিন্তা করো না, মানে এইভাবে ওই জিনিসটারে ইয়ে করছে। আপনার চাচার সাথে তো সম্পর্ক ভালো না, তাহলে তো এটা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে যাওয়ার কথা। মানে আমারে দিয়ে বলাইছে, আমার অনেক কিছু দিয়ে বলাইছে যে তুই বল যে তোর উপরে কোনো নির্যাতন হইতেছে না, কিছু হইতেছে না, তুই এখানে তোর নিজের ইচ্ছাকৃত ভাবে থাকতেছ। তারপর ওইখানে রাখে, তো ওইখানে মানে সুখ শান্তি পাইতে পাইতে আমি আবার বাড়ির এই সাইডের সবকিছু ভুলে গেছি। মানে আমার বুঝতেই দিতেছে না যে আমি কিছুর অভাবে আছি না। তো এইভাবে রাখতে রাখতে আমার অনেক দিন হইলো। 2-3 বছর পর আমার কি করলো, হাতে একটা 32 মেশিন দিল, মানে পিস্তল। উই আর রিয়েলি সরি। আমার মনে হয় না আপনার গল্পটা আমরা নিতে পারবো। 2-3 বছর আপনি ওখানেই ছিলেন, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আপনার? না, এরপর আর কোনো আমার সাথে কোনো যোগাযোগ আসলো না। আপনার মা আপনাকে বলতো না আপনাকে দেখতে ইচ্ছে করে? আপনি একটা মাত্র ছেলে, তার 2-3 বছর। হাউ ইট ইজ পসিবল? এটা আপনি যদি না হয়, আমার নাম্বার আছে, এখানে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন। কোন নাম্বারে, কার সাথে কথা বলবো? আমার আম্মার সাথেই। আমি 2-3 বছর এখানে আসছিলাম না, আমি শুধু বুঝতাম যে এগুলোই আমার সব। প্রিয় শ্রোতা, যে কথাটা আমরা বলছিলাম একটু আগেই, যে সুমন চেষ্টা করেছে ওর মার সাথে কথা বলার জন্য। তো সুমন শাহিনের মায়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের ফোন আলাপের কিছু অংশ এই মুহূর্তে আপনাদেরকে আমরা শোনাতে চাই। চলুন শোনা যাক। আপনি শাহিন ব্যাপারীর মা বলছেন? বলেন, আপনি কোন জায়গা থেকে বলছেন? এবিসি রেডিও থেকে বলছিলাম, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। বলেন।
আমরা প্রথমে যেটা জানতে চাচ্ছি, শাহিন আমাদের এখানে এসে বলেছে যে শাহিনের বয়স যখন 10-12 বছর, সে 2-3 বছরের জন্য উত্তরায় ছিল, বাড়ির বাইরে ছিল, আপনাদের সঙ্গে সম্পূর্ণ তার যোগাযোগ ছিল না, একটা মানুষ তাকে তার তত্ত্বাবধানে নিয়ে রেখেছে, তো এটা কি সত্য কিনা? হ্যাঁ, যোগাযোগ ছিল না ওর সাথে, আমাগো সাথে 2-3 বছর তক আমাগো থেকে আলাদা হয়ে ছিল, কোনো খোঁজ খবর ছিল না। অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি, কোনো ফোন দেয় না, কোনো যোগাযোগ করে না, কোনো কিছু করে না আমাদের সাথে। আচ্ছা, আরেকটা কথা ছিল, সে ছোটবেলায় যখন কোনো দোকান থেকে কোনো কিছু খাইতে যেত, কোনো কিছু চাইতো, সাথে সাথে দোকানদাররা দিয়ে দিত। এটা সত্যি হয় বলতে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওকে, আপনার মায়ের সঙ্গে কথা হলো, তবুও বিষয়টা আমাদের পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, আপনার সঙ্গে কে কে ছিল? আমার সঙ্গে আসলো তানিয়া নামের একটা মেয়ে, তারপর রুনা নামের একটা মেয়ে, তারপর আখি নামের একটা মেয়ে, ঝর্ণা নামের একটা মেয়ে। ওই ফ্ল্যাটটাতে কি সব মেয়েরাই থাকতো? 4টা মেয়ে আসলো আর 3টা পুরুষ আসলো, আর আমার নিয়ে হলো 4জন, 4টা পুরুষ। এদের কাজ কি ছিল? এদের কাজ ওই যে সারাদিন মানে কোন জায়গা থেকে ফোন আইতাছে, কোন জায়গায় কাজ হইব, এয়ারপোর্টের এখান থেকে কাজ হইতো, মানে অনেক জায়গা থেকে কাজ হইতো, তো ওইখান থেকে মানে সবাই সিদ্ধান্ত নিয়ে বের হইতো। হ্যাঁ, আপনাকে একটি 32 মেশিন, যেটা আপনার ভাষায় আপনি বলছেন, বা পিস্তল দিল বলছিলেন, তারপর কি হলো? তো আমার ওই মেশিন দিয়ে আমার কি করছে, সাগারিপট্টি আছে না পুরান ঢাকা, সাগারিপট্টিতে আমরা কি করলাম, আমরা 8 জন লোক গেলাম স্বর্ণপট্টি মানে ডাকাতি করার জন্য। তো আমার হাতে বোম দিয়ে একটা ব্যাগের ভিতরে বোম দিছে, তো আমার মোটরসাইকেলের পিছনে এইভাবে রাখছে, তো আমি বোম মারতেছি, আর ওরা সব মানে ডাকাতি মোকাতি করে ফায়ার ময়ূর করে বোম ঠোম মাইরা ওরা স্বর্ণপট্টি সব স্বর্ণমূন্য যা আছে তো ওগুলো নিয়ে আমি গেলাম গা বাসায়। তো আমার বললো যে শাহিন, চেনটা রাখো, আর এই যে কানের জিনিসগুলো রাখো, আর এই টাকাগুলো রাখো, এটা তোমার বাসায় দিবা। তো আমি অনেক টাকা, স্বর্ণের চেন, স্বর্ণের জিনিস দেখে আমার তো অনেক। সাগারিপট্টির যে ঘিঞ্জি এলাকা দিনের বেলা করেছিলেন না রাতের বেলা করেছিলেন? দিনের বেলা। এটা তো আপনার পেপার পত্রিকায় দেওয়া হয়েছিল। কত সালের কাহিনী এটা? এটা কত সালে সঠিক তো খেলাইতেছে না, প্রায় হইব অনেকদিন। ঠিক আছে, তারপর কি হলো? তো তারপর আসার পরে আমার বাড়িতে আমার আম্মা আমার ধরে কান্দা মুন্দা। ওই অপারেশনের পরে আপনাকে বাড়ি যাওয়ার অনুমতি দিল পিন্টু? মিন্টু দিল। মিন্টু মানে চেন দিছে, কানের জিনিস দিছে, আংটি দিছে, টাকা দিছে। কত টাকা দিয়েছিল? প্রায় তখনকার তো 20,000 টাকা দিছিল আমার। 20,000 টাকা দিয়েছিল। কি পরিমাণ স্বর্ণালঙ্কার আপনারা লুট করেছিলেন ওখান থেকে? কত, প্রায় 20-25 ভরির মতো হইব, বাট আরো বেশি হইতে পারে। কজন মিলে এই কাজটা করেছিলেন? প্রায় আমরা 15-20 জন। 15-20 জন মিলে 25 ভরি সোনা লুট করেছেন সাগারিপট্টি থেকে। আরো টাকা পয়সা আছে অনেক কিছু। আপনাকে কি কি দিয়েছিল? আমার দেওয়া হয়েছিল চেন, আংটি, নাকফুল, কানের জিনিস, এগুলো দেওয়া হয়েছিল। ওকে, তারপর আমি এটা নিয়ে বাড়িতে আসি, আর টাকা দেওয়া হয়েছিল 20,000। এটা নিয়ে আমার আম্মারে আইসা দেখি, আমার আম্মা ওর তো ধৈর্য জয়রা কান্দা মুন্দা করতেছে। তো আমার আম্মার এগুলো দিয়ে, আমার আম্মা এগুলো নেয় না, কই তুই কোথা থেকে আনছিস, কিভাবে আনছিস, কি করছিস, এগুলো মানে আমারে বলছে। তো তারপর অনেক কিছু বোঝানোর পরে এগুলো নিল। তো নিয়ে আমার আম্মা ওগুলোরে পরেও না, কিছু করে না, টাকাগুলোও ভাঙে না। আমি চিন্তা করলাম কি, যে আমি কি সারা জীবন এই বস্তির ভিতরে থাকবো, না কিছুর ভিতরে থাকবো, নাকি মানুষ আমার সবসময় এরকম ছোটই ভাববো। পড়ালেখা যেহেতু করতে পারি নাই, তো আমার আম্মা জুটের দোকানে কাজ করে, আমার আম্মার কি আমি একটু সুখ শান্তি দিতে পারবো না? তো আমার আম্মার আমি মিথ্যা কথা বললাম যে আম্মা, আমি তো এরকম ভালো চাকরি পাইছি, ওরকম অফিসের ভিতরে এই বিস্তারিত। তো আমার আম্মা আমারে আসতে দিব না, কয় না, তুই এতদিন পরে পাইলাম, আমার তো মনে হয়েছে যে তুই মরে গেছিস বা কিছু হয়েছিস, তোরে নিয়ে মাইরা ফেলাইছে। তো এগুলো হওয়ার পরে আমার আম্মা আমারে আসতে দেয় না। তো আমি কি করছি, লুকায়া 15-16 দিন পরে আইসা পড়ছি। আইসা যাওয়ার পরে এখানে আমার মিন্টু কি করলো, দেখছি তো আমি ওর হাতে এখন হয়ে গেছি। তো আমারে মানে সব সময় পারবেনালের জন্য একটা 32 একটা মেশিন আমারে দিয়ে দিল, যে এটাই তোর কাছে সব সময় রাখবি। 12 নম্বর একটা গার্মেন্টস আছে, তো ওইখানে আমরা যাই চাঁদা নেওয়ার জন্য। তো ওই সাইডে চাঁদা নিয়ে আসি, তারপর অমুক অ্যাপার্টমেন্টে পাঠাই, অমুক বাড়ির ভিতরে পাঠাই ডাকাতি করতে। কিভাবে চাঁদা দিতেন? যাই ওইখানে ম্যানেজারে মানে ঠেট দিতাম যে এরকম টাকা দিতে হইব, 20 লাখ 25 লাখ বা 10 লাখ, মানে গার্মেন্টস বুঝা, তো এরকম টাকা না দিলে তোমার ফ্যাক্টরি বন্ধ। তো এরকম দিয়ে দিত ফোনের মাধ্যমে, নেওয়া হইতো অন্যভাবে। ফোন দিয়ে আমরা বলতাম যে অমুক জায়গায় রাইখা দাও, তুমি টাকাটা নিয়ে আইছো, অমুক জায়গায় রাখো, রাইখা তুমি যাওগা। পরে অন্যভাবে ওই টাকাটা আমরা নিতাম। আর বাড়ির ভিতরে হলো ডাকাতি করতাম কিভাবে, যেটাই যে মহিলা মা বা পুরুষে দেখতাম ভালোভাবে চলাফেরা করতেছে ভালোভাবে, তো আমাদের লোক ওইখানে ভাড়া পাঠাইতাম 2 জন, একটা মেয়ে একটা পুরুষ, বা একটা সাথে একটা বাচ্চা মুচ্চা পিচ্ছি মুচ্ছি পাঠাইতাম। তো এখানে ভাড়া থাকতো, ভাড়া থেকে মানে আমাদেরকে ইনফরমেশন জানাইতো যে এই বাসার ভিতরে এগুলো আছে, এই বাসার ভিতরে এত টাকা বা এত কিছু। কতদিন যাবত ভাড়া থাকতো?
কত 1-1.5 মাস এরকমই থাকতো, হাইস্ট গেলে 2 মাস। আপনার মনে করেন একটা মানুষ তার ফুট করে আইসা পড়তে পারে না একটা বাসার থেকে, মানে আমাদের কাজ এক দিক দিয়ে শেষ আর দিক দিয়ে ওরা আইসা পড়তো। কিভাবে কাজটা কমপ্লিট হতো? তো আমাদের ওরা ইনফরমেশন দিত, তো দেওয়ার পরে আমরা উঠতাম 5-7 এরকম লোক, মানে অবৈধ জিনিস নিয়ে উঠতাম উপরে। তো আমরা গেট লক করতাম, লক করার পরে সাথে সাথে ঢুকে যেতে পারে। আর ওই আমাদের যে লোকগুলো ওই বাসায় ভাড়া থাকতো ওরাই জানাইতো যে বাসায় লোক কয়জন আছে, 1জন আছে না 2জন আছে, এরকম জানাইতো। তো পরে ঢুকতাম, ঢুকে আপনার মনে করেন ওই বাসা থেকে সবকিছু হাত পাও বানতাম, বাইন্দা মনে করেন এইভাবে টাকা পয়সা সবকিছু নিয়ে আসতাম। মানে এটা কি বাড়ির মালিকের কাছ থেকে করতেন? বাড়ির মালিকের কাছে থেকেও করতাম, আবার মনে করেন ভাড়াটিও আছে না, কত লোকের ভালো ভালো টাকা পয়সা অনেক কিছু থাকে, ভালো চাকরি বাকরি করে, তো ওকে থেকেও মানে এরকম নিতাম। নেওয়ার পরে আপনার পালাতেন কিভাবে? পালাতাম কিভাবে, আমরা ওই যে ভদ্রভাবে নামতাম ওইখান থেকে, মানে কথা বলতে বলতে নামতাম যে হ্যাঁ বন্ধু তোর বাসায় তো আজকে ভালোই হলো দাওয়াতটা, বা বন্ধু তুই অনেক, তোর ওয়াইফটা অনেক ভালো, মানে তুই ভালো একটা চাকরি করিস, এইভাবে মানে অনেক ধরনের নানান ধরনের মানে ভদ্রভাবে কথা বলতে বলতে আমরা বের হইতাম ওইখান থেকে। যখন আপনারা ঢুকতেন বাসার ভিতরে, ঢোকার পরে আপনারা তো অবৈধ কাজগুলো শুরু করতেন, সেই মোমেন্টে কি কোনো ধরনের চিৎকার চেঁচামেচি দিলে তো লোকজন জানে? না, ওইটা কিভাবে হইব, মানে আপনার বাসায় আমি যদি 1-1.5 মাস থাকি, আপনার সাথে তো আমার একটা ভালো একটা রিলেশন হবে নাকি? তো ওই ভাড়াইটারে ঢুকে যদি আপনার সাথে কথা বলতে বলতে মনে করেন আমরা যে মনে করেন হাত পা বাইন্দা ফেলাইলাম, আর এর ভিতরে তো আপনার গ্লাস মোলাস আটকা ফেলাইলে তো কোনো কথা মতো কিছু শোনা যায় না, তো মুখ বাইন্দা ফেলাইতাম, বাইন্দা মনে করেন আমরা কাজ করতাম। কোন ধরনের আঘাত করেছেন কখনো এই অপারেশন গুলো করতে গিয়ে? হ্যাঁ, এইভাবে মানে কোবাইছি মুবাইছি, রান্দাও দিয়ে কোবাইছি। কিভাবে, কেন কোবালেন? কোবাইছি মানে চাবি মুভি দিতে চায় না, সত্য কথা বলে না, এই জন্য মানে অনেক ধরনের চোট করছি। কটা অপারেশন করেছেন এরকম? প্রায় 8-10টার মতো হবে। 8-10টা ভাবে অপারেশন করেছেন? 10টা হইব আপনার মনে করেন শুধু গেট লক, মানে গেট লক বলা হয় আপনার এইটাই। এটাকে গেট লক বলা হয়? হ্যাঁ, যে বাড়ির যেটা এটা, আর যেটা নিতাম চাঁদা, এটা তো আপনার মনে করেন। সবচেয়ে দুর্ধর্ষ অপারেশন কোনটা ছিল গেট লকের মধ্যে? গেট লকের ভিতরে আপনি সবচেয়ে 11:30 ভিতরে একটা অপারেশন করছি। ওইটার ভিতরে কি ছিল এটা? ওইটার ভিতরে আপনার মনে করেন টাকা পয়সা স্বর্ণ অনেক কিছু আসলো। ওইখানে আমাদের সিরিয়াসলি ভাবে ওপরে মারাও হয়েছিল। বাবু নামের একটা লোক আসলো, অ্যাপার্টমেন্টের ব্যবসা করে। ওর বাড়ি হলো আপনার নোয়াখালী। তো নতুন এখানে অ্যাপার্টমেন্ট করছে, আপনার 6টা অ্যাপার্টমেন্ট বিক্রি করা হয়েছে, আর আপনার একটা আসলো ওটা 7 তলা। ওই বাবুর ইনফরমেশন আমাদেরকে জানাইলো, তো জানানোর পরে বাবুর সম্বন্ধে আমরা জানতাম এইভাবে, মিন্টু মামা বলতো। তো জানার পরে ও একদিন কি করছে, সাদা শার্ট পরে আপনার মনে করেন উপরের থেকে ফোনে জানি কার সাথে কথা বলতেছে। তো আমাদের লোক ও আমাদেরকে স্টেটমেন্ট ওরা জানাইছে। ওখানে আপনাদের বিল্ডিং এ কে ছিল? ওইখানে ওই যারা আপনার মনে করেন কাজ করতো, ইনফরমেশন দেওয়ার যারা ছিল তারা, ওরা কি ওখানে ভাড়া ছিল? না, ওইখানে ভাড়া ছিল না, ওইটা বাবুর একটা ক্লোজ একটা ফ্রেন্ড আছিল, তাকে আপনারা হাত করেছিলেন? হ্যাঁ। তো বাবুর উপর ওর খারাপ ছিল যে বাবু সবসময় টাকা পয়সা বেশি নেয়, ওরে দেয় কম ভাগে। তো আমাদেরকে এটা জানানোর পরে তো আমরা একদিন কি করলাম, প্রায় 5টা-6টার মতো বাজে, তো আমরা একটা গাড়ি নিয়ে গেলাম। একটা গাড়ির ভিতরে আমরা 6 জন লোক গেলাম, বাবু একা ছিল ওই বাড়ির ভিতরে। তো যাওয়ার পরে বাবুরে যা ভিতরে ঢুকলাম, ওই ওরে দিয়ে লক করাইছি, ওর ফ্রেন্ডকে দিয়ে। হ্যাঁ, ওরে দিয়ে লক করাইছি মতনই। পরে আমরা ভিতরে ঢুকছি, তো ওর ফ্রেন্ড বললো যে বাবু আমার গেস্ট এগুলো, ওদেরকে কিছু দে। তো বাবু কি করছে, কিচেন রুমে যায় আপনার মনে করেন চা আছে না, চা বানাইতে নিছে, বাবুর ওইখানে ধরছি। ধরার পরে বাবুর মুখ বাইন্দা ফেলাইছি, বাইন্দা ওরে চাবি চাইতেছি, ওরে চাবি মুভি দেয় না। পরে বাবুরে আমি কি করছি, কাটা চামচ আছে না, ওগুলো দিয়ে মনে করেন ইচ্ছা মতো এই মুখ, তারপরে গলা, পিঠ, এগুলো আমি মানে সব পাড়াইছি ইচ্ছা মতো, মানে মনের জিদে মেটানোর জন্য। তো বাবু পরে ওই চাবিটা দিল, দেওয়ার পরে টাকা মোকা পাইলাম, তারপরে চেনম্যান পাইলাম। তো পায়া কত টাকা পেয়েছিলেন? আমারে দিছিল প্রায় 5 লাখ টাকার মতো দিছিল। আমার কত টাকা পেয়েছিলেন ওখান থেকে? 5-6 কোটি টাকার মতো। ওকে, কিসে করে নিয়ে এসেছিলেন টাকা? ওইটা আনছিলাম আপনার মনে করেন বাজারের যে ব্যাগ আছে না, ওই যে ছালার এক প্রকারের ব্যাগ আসলো না, ওই ব্যাগ গুলা দিয়ে আনছিলাম। তো বাবুর যে বন্ধুরা আসলো, ওরা আবার কি করছে, আসার সময় ওর পায়ের 2টা রক কাইটা দেওয়া হয়েছে, কি এটা তোরে দিয়ে গেলাম, তোরে সতর্ক করে দিয়ে গেলাম, যেগুলো যদি তুই কার নাম বলস তাহলে পরবর্তীতে তোরা মাইরা ফেলবো। তো এটা কোয়ানোর পরে আমরা আইসা পড়ছি। বাবুর ফ্রেন্ডের নাম কি ছিল? বাবুর ফ্রেন্ডের নাম ছিল লিটন। লিটন আপনাদের সহযোগিতা করেছে, তারপর লিটনের পায়ে রক কেটে দিয়েছেন কেন? লিটন যদি কাউরে বলে দেয় কখন। প্ল্যানটা কিভাবে হয়েছিল? আমাদের সাথে ওর কন্ট্যাক্ট ছিল শুধু কি, যে বাবুরে আমরা মেরা ফেলবো, ওর ঘরের থেকে কিচ্ছু নিব না, মানে এইটা আসলো, ওই শুধু টাকা নিবার, ওই লিটন উল্টা আমাদেরকে টাকা দিব, এটা ছিল আপনাদের কথা। হ্যাঁ, এইটা আসলো। মানে তারপরে আপনার লিটনকেও মারেন, মেরে আপনারা বের হয়ে আসেন এই জায়গাটা থেকে। দ্যাটস ওয়াই এই জিনিসটা এইভাবে হয়, তাই তো? ওকে, তারপরে আইসা পড়ি, আইসা বসের কাছে এগুলো দিলাম। তারপরে বসে আমার 5 লক্ষ টাকা দিল। আমি আসলাম এলাকায়।
তো আসার পরে ওই 5 লক্ষ টাকা আমি আর বাড়িতে দেই নাই। আমি এটা কি করছি, পলিথিনের ভিতরে করে আপনার একটা মসজিদ আছিল, ওই মসজিদের এইখানে ঘাস আসলো তো কিছু, ওইখানে মাটি খুইরা ওই মিনারের সোজাসুজি এই টাকাটা আমি রাখছি। তো রাখার পরে এখানে আইসি। কোন মসজিদ এটা? এটা আমাদের এইখানেই প্যারিস রোডে। তো ওই মসজিদের এখানে রাখছি, রাখা শামিমরে কি করলাম, আমার এই শামিমে ধরছে, বন্ধু তুমি কি করো, কই যাও, কেমনে কি, আমি কই এরকম এরকম বিষয়। শামিম আমার বললো, বন্ধু তুমি যেখানে যাবে আমারে নিয়ে যাও। পরে শামিমরে নিয়ে এলাম, নেওয়ার পরে শামিমও মনে করেন আমাদের সাথে জড়িত হয়ে যায়। শামিমরে নিয়ে আমরা অনেক কাজ করি। ওরে আর আমারে পাঠাইলো আপনার এই যে কালাপানি বেগুনটিলা। কে পাঠালো এটা? ওই যে মিন্টু মামা। ওকে। বাহিরের এহেন থেকে লোক আইতাছে, ঠিক আছে, ওখানে জাগার মেপ দেখার লিগা তুমি খালি হ্যাঁ করে চিন্না আয়া পড়বা। পরে হেরে ওখানে পাঠাইলো, ওখানে চিন্না আমরা আয়া পড়ছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটি বিরতি নিতে চাই এবং একই সাথে আপনাদেরকে আরো একবার SMS পোলের মুখোমুখি করছি। ঘটনা সামনের দিকে এগিয়ে গেছে অনেকখানি এবং আমরা জানি না, লট অফ পার্সেন্টেজ এখনো স্টিল কনফিউজ সামনের দিকে কতটুকু আগানো সম্ভব এই ঘটনাটি। কিন্তু একই সাথে কিছু প্রমাণ ওর আমাদের সামনে আছে, যেগুলো আমাদেরকে সন্দেহাতীত ভাবে বিশ্বাস করতে শেখাচ্ছে যে ওর অপরাধের জগৎটা অনেক বড় ছিল। এবং বিশেষ করে ওর কিছু চিহ্ন, শরীরের কিছু চিহ্ন আমরা ফেসবুকের মাধ্যমে একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ওকে অবিশ্বাস করার জায়গাটি কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। আমি এভাবেই বলতে চাই, অবিশ্বাস করার জায়গাটি আসলে কতটুকু বিশ্বাসযোগ্য। প্রিয় শ্রোতা, আমরা ঠিক 12:06 ফিরে আসবো, আর এই ফাঁকে আপনাকে আমরা আরেকবার SMS পোলের মুখোমুখি করতে চাই। আপনি যদি মনে করেন ও যা বলছে তাকে বিলিভ করা যায়, তাহলে আপনি লিখবেন ইয়েস, আর যদি মনে করেন যে না, সে এখন পর্যন্ত যা বলছে স্টিল কনফিউজ এবং এগুলো বিলিভ করার মতো না, তাহলে আপনি লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং বারবারই বলছি যে আজকের এই অপ্রিয় সত্যটি যে কোনো মুহূর্তে বাদ হয়ে যেতে পারে যদি নোর পার্সেন্টেজ বেশি হয়ে যায়। একটু আগে আমরা SMS পোল একেবারে সমান সমান পেয়েছি, 45-45, 10% ছিল নো কমেন্টস। প্রিয় শ্রোতা, আমরা দেখতে চাই SMS পোলের রেজাল্টটা কি আসে। আমরা বন্ধুকে একটা অপারেশনে দেওয়া হলো, লোকেশনে জানে কোথায় ছিল? এই যে কালাপানি বেগুনটিলা। কালাপানি বেগুনটিলা। ওকে। এখানে পাঠানোর পরে ওই অপারেশন আপনিও ছিলেন? হ্যাঁ আসছিলাম, কিন্তু এখানে আমাদের শুধু একটাই বলা হয়েছিল যে ওরে দেখাইতে, ওর ছবি দিয়ে দিছিল আমাদের কাছে, তো ওরে দেখে গেছে, এখানে ও আসছিল শিওর। দেখে যাওয়ার পরে মামারে দেখে কি মানে কি দেখলেন ওখানে? ওকে দেখলাম যে গাড়ি পার্কিং করে বসে আছে, তো তখন তো অনেক ময়লার জায়গা মোগা আসলে, এখন তো ভালো হয়েছে। মানে জায়গাটা ওনার কেনার কথা, ব্যাপারটা কিরকম? হ্যাঁ, ভালো ফালায় ওইটা ভরবো। আচ্ছা, ওইটা করার পরে তো দেখে আইসা পড়ছি। আসার পরে মামারে বললো, মামার এরকম বিশাল লোকটা তো আসছে, তো ওই কামে আর আমারে পাঠাইলো না, তো আমার শামিম রে আর কয়েকজন রে মিলা পাঠালো এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমরা কাজ করতাম কিভাবে, আপনার এয়ারপোর্টে গাড়ি নিয়ে বসে থাকতাম। ওকে। গাড়ি নিয়ে বসে থাকলে আপনার অনেক বাইরের থেকে যে লোকগুলো আসে, তো অনেকগুলো তো গাড়ি খোঁজে যে এরকম জায়গায় যাইবেন বা ওরকম জায়গায়। তো কি করতাম, ভালো যেগুলো মানে তো লোক উঠাইতাম, উঠানোর পরে অন্য জায়গায় নিয়ে আপনার মনে করেন যা আছে সবকিছু রেখা ওরে নামায় দিতাম, ওই মালমূল সব যা আছে। বিদেশ ফেরত লোকের কাছ থেকে সবকিছু রেখে দিতেন? তখন বলতো যে আমার অনেক কষ্টের টাকা এগুলো, আমি অনেকদিন পরে বাংলাদেশে ফিরলাম, তো আমার বাচ্চা বউ বাচ্চা সব চেয়ে আছে, তো তখন তো আর এগুলো আমাদের সেন্সে ধরতো না। তখন আমাদের একটাই সেন্সে বলতো যে এগুলো কখন নিয়ে আমরা ওইখানে যাবো। আপনি গাড়ি ড্রাইভ পারতেন? না না, আমাদের ড্রাইভার থাকতো আলাদা। ড্রাইভার নিয়ে আপনাদের কাছে চলে যেত? হ্যাঁ। কোথায় করতেন অপারেশনটা? ওইটা মানে আপনি ধরেন ময়মনসিংহ যাইতেছেন, তো আমরা ময়মনসিংহ এর লাইনেই থাকবো। ওকে। মানে যদি যাইতেছেন আপনি ইয়াতে কুমিল্লা, আমরা কুমিল্লার লাইনেই থাকবো। কিভাবে আপনারা বুঝবেন যে ও কুমিল্লা লাইনে যাবে? ও আমাদের সাথে ফোনে সবসময় রিলেশন থাকতো, মানে বুঝতে দিত না। আমাদের আব্বু বইলা কথা বলতো, বা ওয়াইফ বইলা কথা বলতো, বাবা বইলা কথা বলতো। ড্রাইভার? হ্যাঁ। বলে কি বলতো? বলতো, হ্যাঁ বাবা আমি তো এই কুমিল্লার রোডে আছি বা ময়মনসিংহ রোডে আছি, আমি আসতে আছি, আপনারা খাওয়া দাওয়া করে ঘুমায় যান, বা মানে আমাদের কথা আমরা বুঝতাম। আপনি যে রোডে অপারেশন করেছেন সেই রোডের জাস্ট একটা এক্সাম্পল দিতে পারবেন? হ্যাঁ পারবো। আপনার কুমিল্লা যে ইয়েটা আছে না, ওই যে দাউদকান্দি ব্রিজ পার হয়, ওইখানে মানে বেশি ড্রাইভার প্রস্তাব করতে নামতো, বা এটা সিগারেট খেতে বা কিছু করতে, মানে এক একটা বাকিবাজি দিয়া মানে বলতো, তো তখনই আমরা গাড়ির ভিতরে আসতাম। তো ওর ভিতরে ওই যে আপনার গ্রিজ থাকতো, তো গ্রিজের সাথে আপনার ওই যে মরিচের গুঁড়া মিলানো থাকতো। গ্রিজ? হ্যাঁ, গ্রিজের সাথে মরিচের। গ্রিজ মানে কিসের গ্রিজ? এটা গাড়ির? হ্যাঁ গাড়ির গ্রিজটা আঠা জাতীয়। তো ওই গ্রিজটা থাকতো, গ্রিজের সাথে তো মরিচের গুঁড়া মিলানো থাকতো। ওর চোখের ভিতরে মাইরা বাস মুখটা ধইরা সবকিছু নিয়ে যায় ওরে নামায় দিতাম, কারণ আমরা গাড়িটা নিয়ে কি পিছে যাবো না সামনে যাবো হয়তো তখন এটা বলতে পারবো যে চোখ দিয়ে দেখে, তাই এই জন্য ওর চোখগুলো মানে বন্ধ করে দেওয়া হতো। তো তারপরে নিয়ে আমরা আশা করতাম। সাধারণত অপারেশন গুলো কখন হতো? এটা বেশিরভাগই হতো আপনার এই যে রাত্রের
ভিতরে শামীমরে নিয়ে বেশিরভাগই মানে এগুলো করছি। শামীম এইসব কাজে মানে বেশি জড়িত আসলো আমার নিয়ে। এই যখন অপারেশন গুলো করতেন তখন আপনারা নিজেরা কিছু রেখে দিতেন না? না, নিজেরা তখন মানে কিছু আমাদের এরকম একটা শপথ করা থাকতো যে মানে প্রশাসনের লোকেরা যেভাবে শপথ করানো থাকে এভাবে বলতো যে তোমার দরকার আছে কিছু নেওয়ার, কারণ কইরাই তো উনি মনে করেন খারাপ পথের থেকে এই জিনিসগুলো করে আনি, আবার ওইখানে যদি আমরা আরেকটা ধান্দা বসাই তাহলে তো এটা হইব না। মানে এইভাবে আবার আমাদের একটা নীতি থাকতো ভালো। তো আমরা আবার বেশিরভাগই কি করতাম, টাকা পয়সা মনে করেন ওই মানুষকে দিয়ে দিতাম। তো এটাই মানে বেশি আসলো। টাকা পয়সা মানুষকে দিয়ে দিতেন মানে কিছু রাখতাম, কিছু দিয়ে দিতাম, চিন্তা করতাম যে কিছু উনি কি পাপ কমাইতে পারে নিজের শরীরের থেকে। ওকে। তো একদিন কি হলো, মানে শামীমরে নিয়ে আমি গার্মেন্টসে আবার যাই চাঁদা ওঠানোর জন্য। তো তখন ওরা ওইখানে থাকে। কারা? ওই নেচা ফেলাই না, নাইজা ফেলানিরা কারা? ওরা আবার ওই আপনার লালমাটিয়ার বড় রং বাজার ছিল। লালমাটি আমার মোহাম্মদপুর লালমাটিয়া না, আপনি ওই যে কালসি লালমাটিয়া। কালসি লালমাটিয়ার? হ্যাঁ, এদিকে বড় গ্যাং আসলো, 12 নম্বর 10 নম্বর এইসবের ভিতরে বড় গ্যাং আসলো। তো ওদের সাথে আমাদের তর্ক বিতর্ক হয়। মানে ওরা বলতেছে এটার আমরা খাবো, আমরা বলতেছি না এটার আমরা খাবো। তো হওয়ার ভিতরেই আমার এই ঘুষি মুষি মারলো, একটা দিয়ে বাড়ি মারছে, এই যে আমার চোখটা ফাইটা গেছে গায়ে। আমাদের লগের লোকরাও মনে করেন গুলি মুলি করলো। তো আমরা ওর সাথে পারিনি। কয়জন গিয়েছিলেন আপনারা? আমরা গিয়েছিলাম হলো 5 জন, 5টা জিনিস নিয়ে। তো ওদের সাথে অনেক কিছু হইলো, কিন্তু আমরা পারলাম না, ওদের লোক বেশি, আমাদের আটকে ফেললো। আটকে রাত্রের টাইমে আমার শামীমরে মিলমিটারে নিয়ে গেল, আর আমাদের লগের যেগুলো আসলো ওগুলো আর নিতে পারেনি। এই যে গার্মেন্টসটা কয়তলা গার্মেন্টস এটা হলো 8 তলা। আচ্ছা, এই গার্মেন্টস এর কাছ থেকে আপনারা কন্টিনিউ চাঁদা নিতেন? না, কন্টিনিউ না, মানে এটা মাস 3 মাস 4 মাস পরে পরে মানে হঠাৎ আসতাম। এসে টাকাটা কিভাবে নিতেন? আইসাও ওনারা বলতাম ম্যানেজারে হ্যাঁ, যে এরকম সমস্যা হইব, টাকা না দিলে এটা দিয়ে দিত। স্পটে দিয়ে দিত? হ্যাঁ, স্পটে। আমরা তো ঢুকতাম অন্যভাবে, শ্রমিকের বেশ ধরে ঢুকতাম। ঢুকে পরে চেম্বারে যাওয়ার সাথে কথা বলতাম, গ্লাস করে চেম্বার আছে, ভিতরে মেশিন ঠেকে ধরতাম। পরে অ্যাকাউন্ট ম্যানেজার যে ওরই ধরতাম, ওই চাঁদাটা দিত। মালিকের সাথে ফোনে যোগাযোগ হইতো, পরে আমরা যখন ওরে বাইরে নিয়ে যেতাম তখন যোগাযোগ হইতো। কয় টাকা নিতেন এভাবে? 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম নিতাম। এগুলো থাকতো গার্মেন্টস এত টাকা? গার্মেন্টসে তো এটা সবসময় থাকবে আপনার এই টাকাগুলো। তো যখন আপনারা কন্টিনিউয়াসলি, তো আপনারা আগেও করেছেন এই কাজ? করেছেন? হ্যাঁ, করেছি। তাহলে ওদের সতর্ক হয়ে যাওয়ার কথা না? না, ওইটা সতর্ক হবে কিভাবে, কারণ ওদের তো জানের ভয় আছে। সতর্ক এই যে আপনার তো অনেক জায়গা থেকে তো এখনো চাঁদাবাজি হয়, তো তো একদিন আর 2 দিন হয়, এটা অনেকবারই হয়, এটা কন্টিনিউ ভাবে গার্মেন্টস এভাবে চাঁদাবাজি হয়? হ্যাঁ, আপনারা তো আমি ঠেট দিলাম, মনে করেন যে আপনারা মাইরা ফেলাম না, এরকম কারো কাছে বলবি না, তোর সংসার যা আছে, তোর বাচ্চা বউ বাচ্চা সব ধ্বংস করে ফেলবো। তুই বলবি এটা আমাদের নেতা আমাদের গার্মেন্টস রে চেক দিয়ে রাখে, এই জন্য হ্যারে 2 মাস 3 মাস পর পরে আমরা একটা ভাষা দিতে হয়। এইভাবে মানে জিনিসটাও আমাদেরকে মানে ছাপায় নিত। আমরা যে একজাক্টলি অরিজিনাল একটা সন্ত্রাস ছিলাম এই জিনিসটাও বলতো। তার মানে আপনারা কোনো ডেট করে যেতেন না? না। এবং এই জিনিসটা যে আপনারা গেলেন ওখানে, আপনাদের অপোনেন্ট গ্রুপ যাদের নাম আপনি একটু আগে বললেন, ওরা বুঝলো কিভাবে? ওরা বুঝছে, ওরা ওইখানে যে কোনো ভাবে মানে একটা নেটওয়ার্ক লাগানো আছিল, যেটা বুঝছে। পরে ওরা আমাদেরকে ধরলো, ধরার পরে রাত্রের আমার আর শামীমরে নিয়ে গেল মিলমিটার। তো মিলমিটারের ভিতরে তখন বেশি, এটা কি নাম? মিলমিটার। মিল্কভিটা? মিল্কভিটার ভিতরে? হ্যাঁ, ওই জায়গাটার নাম। তো ওইখানে নিয়ে গেল, তো ওইখানে আগে বড় বড় ঘাস আসল, মানে কাশফুল জাতীয় ঘাস, ওইখানে নিয়ে গেল। তো নিয়ে আমারে প্রচুর ধরনের মারলো, আমার মায়েরা শরীর মুড়ির মনে করেন একদম জায়গায় জায়গায় পোষ মোষ মায়েরা, মাথার ভিতরে বাড়ি আঘাত, মানে অনেক কিছু। কিসের পোষ? এটা ওই যে আপনার খুরের পোষ, সেলুন দোকানে শেভ করে। খুরের পোজের দাগ আছে আপনার কোথাও? আমার দাগ আছে। কোথায় দাগ আছে? এটা আমার পেটে আছে, ঘাড়ে আছে। ওকে, আমরা কি সেটা এখন দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় শ্রোতা, আমরা আসলে দেখার চেষ্টা করছি ও যেটা বলছে সেগুলো আসলে সত্য কিনা। এটা কি আপনার? এইটা এই যে খুরের টান। ওকে, প্রিয় শ্রোতা, আমরা একটা ছবি দিয়ে দিচ্ছি ওর, যে সারা বুকে যে খুরের যে দাগগুলো সে রাতে হয়েছিল বা টান যেগুলো হয়েছিল সেগুলোর একটা ছবি আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখন প্রমাণস্বরূপ সেই ছবিটা দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে আপনি ছবি দেখার জন্য লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সেই লিঙ্কে গিয়ে ছবি দেখতে পারবেন। ওকে, হ্যাঁ, তারপর আমি ওইখানে মানে অনেক রক্তাক্ত অবস্থায় আমার দেওয়ালের সাথে ঢেলান দিয়ে বসায় রাখছে। তো আমার বন্ধু শামীম আমারে দেখতে। আপনারা তো 5 জন মিলে গেলেন ওখানে, তো আপনাদের শুধু 3 জন অন্যভাবে মানে বের হয়ে গেছে। আমরা তো শ্রমিকের পোশাক পরে যেতাম, এরকম ভাবে যেতাম, তো ওরা বের হয়ে গেছে। তো শামীমরে ধরা পড়েছেন কয়জন? ধরা পড়ছে আমরা 2 জন, আপনি আর শামীম। হ্যাঁ। তো ধরা পড়ে শামীমের হাতগুলো ইট আছে না, ইটা দিয়ে ছেঁচলো। ছেঁচার পরে ওর দুনো হাতের আঙ্গুল মুঙ্গুল ছেঁচা ফেলল। আপনাদের হাতে রিভলভার ছিল না?
না আমাদের তখন তোরা ওইটা থাপায় আনিছে। আমাদের রিভার বালের ভিতরে হাইস্ট গেলে 1টা থেকে 2টা মানে গুলি থাকতো। কি জন্য জানেন? মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষ খুন করার জন্য না। না মানে একটা যদি ফুটাই তাহলে তো মনে করবো যে এটার ভিতরে জানি কয়টাই আছে, এই জন্য। কারণ আমাদের তো এই গুলিগুলো আনতে অনেক কষ্ট, ওকে, কিনতে গেলেও অনেক কষ্ট হয়েছে। তো তারপর শামীমের হাতগুলো ছিঁচা ফেলায় এটা যে। তো শামীমা আমারও বলতেছে যে বন্ধু তুই বাইকা জায়গা, আমি এনে থাকি, আমি তুই আমি তোর ছেড়ে বাঁধবো না। তো শামীম ওইটা খাড়াইছে। তো শামীম ওইটা খাড়ানোর পরে আমারে কি করলো, প্রচুর ভাবে মাইরা ঘাস ফুলের ভিতরে আবার আমারে গৈরানি দিতেছে, আর আমার এগুলোর ভিতরে লাগে, আর আমার প্রচুর জ্বলা যন্ত্রণা মানে শুরু। পরে শামীম গালি দেয়, বলে ওই তোরা কত আর ওরে মারবি, আমারে মার। এটা কইতে দিয়ে আর ওরা ঠাস ঠাস করে মনে করেন আমার সামনে পরে মাইরা দিল মাথার ভিতরে। মাইরা দেওয়ার পরে শামীম আমার বাম পায়ের উপরে এমনি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি ওরে ধৈরা জোরে চিল্লান দিছি। তো ওইখানে এক মুরব্বী আসলো, গরু পালতো। ওই মুরব্বী ও জোরে চিল্লান দিছে মতনই না, তো ওরা সব দৌড় মারছে, আর আমি ওই শামীমরে নিয়ে এইভাবে কাঁদতেছি। আল্লাহর কি একটা রহমত আসলো, ওই বুইরা টর্চ লাইট নিয়ে আরো 6-7 জন মিলে আমাদের কাছে আইছে। তো শামীমের তখনই মানে মজক টজক বের হয়ে গেছে তো আমার হাতের ভিতরে, আমি ওর ধরে অনেক কান্না করতেছি। তো মুরব্বীরা আইসা আমাদেরকে নিয়ে গেল। শামীম মানে ওইখানেই মারা গেছে, আমার সাথে আর বেশি কথা বলতে পারেনি। তো আমার বন্ধুটা আমার গুলি মারার পরে আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল শামীমের? না, শামীম শুধু হাক করছে, মানে হাক করে মানে বলতে লইছিল কি জানি, তো আরো বলতে পারেনি। তো পরে শামীম রে নিয়ে আমি কান্নাকাটি করলাম। পরে মুরব্বীরা এসে আমার নিয়ে গেল, ওরে নিয়ে গেল ট্রিটমেন্টের দোকানে নিয়ে নিল, ফার্মেসিতে নিয়ে আমার এগুলো স্যাভলন মেভলন দিয়ে দিল। ডাক্তারের দেখে তো পুরো অভাব, যে ওরা মেডিকেলে ভর্তি করে দেবো। পরে আমার নিয়ে আমাদের এখানে একটা সারিপট্টির এখানে একটা হসপিটাল আছে। কোন সারিপট্টি এটা? এটা যে 10 নম্বর বেনারসি পল্লী, ওখানে শারীর একটা ইয়ে আছে। তো ওইখানে আমার ভর্তি করালো। তো আমার শরীরের ভিতরে অনেক টান, তো এটা বলতেছে সেলাই করা লাগবে। তো আমি বললাম না, এটা সেলাই করা লাগবে না, আপনি কাজ করেন, এটা কিভাবে ব্যান্ডেজ মুন্ডিশ করে রেখে দিত, এটা তাহলে তো তোমার জীবনের লাইফ বাদ হয়ে যাব। আমি কি দেন, আপনি যা হওয়ার হইব। পরে সব জায়গায় তুলা। প্রিয় শ্রোতা, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, দুর্ধর্ষ কিছু ছবি আছে ওর শরীরের, আপনারা যদি দেখতে চান, যেটা হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটাকে একটু হলেও শক্ত করবে, এবং যে কারণেই আমরা স্টোরিটা কন্টিনিউ করছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। ওর শরীরের একটা ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। খুঁড়ের টানের যে ছবিগুলো, এগুলো এতটা লম্বা, এক একটা লম্বা টান পুরো শরীরে ম্যাপ হয়ে গিয়েছে। আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে ছবি দেখার লিঙ্ক আছে, আপনারা সেই জায়গাটিতে গিয়ে ছবিটা দেখতে পারবেন। হ্যাঁ, তো তারপরে আমার ট্রিটমেন্ট করার পরে শামীমরে মাটি উঠি দেওয়া হলো। ওর বাবা মা সবাই আমারে দোষারোপটি করছে যে তুমি এই কাজ করছো। তো আমি করছি, আন্টি আমার যেহেতু আপনারা এগুলো বলতেছেন, তাহলে আপনারা যেই আমার এই শাস্তি দিবেন আমি এটাই মাথা পেতে নিয়ে। আমরা তো আসতেছি বেতন পায়া, তো আমাদেরকে এরকম চাঁদাবাজেরা ধরে এরকম ইয়ে করছে যে আমার এগুলো করছে। আমার পোলারে মায়েরা ফেলাইছে, তোরে মারলো না কি লেগা। আমি আল্লাহর রহমতে আমারে। তো এই চাচাগুলো বলতেছিল যে চাচারাও তো আর আমাদের বিষয় জানে না যে আমরা কি করি না করি। চাচারাও আমার নামে মানে সাক্ষী দিচ্ছে। তো দেওয়ার পরে আরো আমার তারপরে বিশ্বাস করতে। পুলিশ আসেনি? হ্যাঁ, পুলিশ সব আসছে। আসার পরে কি বলেছে? আসার পরে আমার থেকে নাম নিল যে কারা কারা এগুলো করছে। আপনি নামটা বলেছিলেন? না, আমি তো তলে ফাইসা যাবো। এক্স্যাক্টলি। আমি তো তখন ওর কোনো ঠিকানাই বলি নাই। আমি বলছি আমি তোরে চিনি না, ওকে ওরা তো জানি না। আমাদের কাছে এরকম টাকা আসলো, আমরা এগুলো নিয়ে আসতেছি, তারপরে আমাদেরকে এই অবস্থাগুলো করছে। আচ্ছা, তারপরে আমার আর মানে বেশি বিরক্ত করে নাই আপনার শরীরের অবস্থা দেখে। হ্যাঁ, পরে ওনারা চলে যায়। তো চলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম এখানে আর থাকা যাইব না। আমারও ওরা ফোনে অনেক বিরক্ত করতেছে। কারা? মিন্টু যা আছে তো ওরা কি বলে? ওরা বলে তুমি কই এরকম। তো আমিও মানে ওদের কাছে মিথ্যা কথা বলছি যে আমারও এরকম অবস্থা হয়েছে, স্বামী মারা গেছে, আমারও গুল্লি মুল্লি লাগছে, এই অবস্থা। আপনি মিথ্যা কথা কেন বললেন? মিথ্যা কথা বলছি মানে আমার ওই বন্ধুরে মরা দেখে আমার ভিতরে জানি কিরকম একটি আতঙ্ক সৃষ্টি হয়। মানে আমার ভিতরে একটা বাধা দিছে যে আল্লাহ, ও কিছুক্ষণ আগেও আমার সাথে আসলো, ও যদি বাইচা থাকতো এখনো আমার সাথেও থাকতো, কিন্তু ও যে মারা গেছে এখন আমার সাথে নাই। আমি তো জীবনে কত খারাপ কাজ করছি, এই যে মানুষগুলারে মারছি, মানুষগুলারে কাটছি, আমি তো এটা কখনো ওদেরকে ফেরত দিতে পারবো না। তো এগুলো মানে ভাবছি, আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, কিছু নেই। তখন আমার ভিতরে অন্য একটা ঢুকছে, ফিলিংসটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি এই জায়গাটা একটু নক করি আপনাকে, সেটা হচ্ছে যে মিন্টু কি জানতো যে ও অপারেশন করতে গিয়ে মারা গেছে, কারো কাছে মারা গেছে? হ্যাঁ, মিন্টু এটা পুরো ডুব জানতো, কিন্তু কে মারছে এইটা ও জানতো না। মিন্টু জানতো। আপনি বলেননি? না। কেন বলেননি? বলেননি, তখন তো আমার ক্ষতি হইব, কারণ মিন্টু আমারে কাজ করতে ডাকবো। মিন্টুর যদি আমি কাজ না করি তখন তো মিন্টু আমার নামে মামলা করে দিব। আমার এরকম ভয়ও দেখাইছে মিন্টু। বলছে যে সত্য কথা বল, যে তোরে
কে শামীমের এই ঘটনা করছে, তোর এই ঘটনা করছে, মানে ফোনে। তো আমি বলতেছি আমি তো জানি না এটা কে কি করছে, কয় তুই তাহলে সত্য করে বল, আর নাহলে তোর মায়েরা ফেলবো, এরকম বিষয় আসে বিষয়। আর শামীমের সবকিছু যাওয়ার পরে আমি সুস্থ হয়েছি, তো আমি চলে যাই গাজীপুর। তো গাজীপুর চৌরাস্তায় চলে যাওয়ার পরে, তো এখানে থাকার পরে আমার মানে টাকা পয়সা নাই, কিছু নাই। ওখানে আপনি কেন গেলেন? মানে এখানে তো আমি গেছি, আপনি তো টাঙ্গাইলেও যেতে পারতেন, আপনি তো সিরাজগঞ্জেও যেতে পারতেন, কেন গাজীপুর চৌরাস্তা? ওইখানে আমার চিনা পরিচয়, আমার লোক আছে, আমার বন্ধু বান্ধব আছে, কারা গেলা? ওদের কাছে গেছিলাম। ওই যে বাবু আছে, রিপন আছে, তারপরে এরাও কি ঠিক আপনার মতো কাজ করতো? না, ওরা ওরা এরকম জড়িত আসলো না, ওরা কি ওই মোবাইলের কেচিং এর ব্যবসা করতো। তো ওদের কাছে চলে গেছি। তো ওদের কাছে চলে যাওয়ার পরে যাই দেখি কি ওরা মোবাইলের কেচিং বানায় বিক্রি করে। তো গাজীপুর যাওয়ার পরে অনেকদিন দেখে আমার কাছে টাকা পয়সা নেই, কিছু খাইতে পারতেছি না, কিছু। যে 5 লাখ টাকা আপনি মসজিদের পুঁতে রেখে দিলেন, মিনারের এইখানে যে রাখছিলাম, সেই টাকাগুলোর কি অবস্থা? ওই টাকাগুলো ওইখান থেকে আমি নিচ্ছি। তো নেওয়ার পরে আপনার মনে করেন এই হোটেলে যাইতাম, আপনার এই কাকুলি মোয়াখালী হোটেলে যাইতাম। অনেক হোটেলের দালাল মোলাল যা আছে সবাই আমার অনেক ভালোভাবে চিনে, তো ওদের কাছে যাইতাম। এই টাকা এইভাবে দিতে 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 মানে সব শেষ হয়ে গেল। এরকমও দিন আছে, নাইট ক্লাব আছে গুলশান বনানীর এদিকে, তো ওইখানে মনে করেন আমি একটা না 1 সপ্তাহ 2 সপ্তাহ একটা না থাকতাম, মানে ওইটা থেকে বেরো হইতাম না, কিছু করতাম না। যখন আমি অবৈধ কাজগুলো করতেন, অবৈধ কাজগুলো, কোনো ড্রাগ নিতেন? হ্যাঁ, আমি সিরিজ ব্যবহার করছি, যে আমার বাম হাতে একটু দেখি, এটা চিহ্ন আছে, এই যে আমি এখানে সিরিজ নিয়েছি। কতদিন নিয়েছেন আপনি সিরিজ? এটা প্রায় অনেকগুলো নিয়েছি। এটা নেওয়ার পরে আমার গায়ের রং এরকম কালো বিচ্ছিরি দেখায়। একটা সিরিজের পেছনে কত টাকা যেত? একটা সিরিজ তখন আপনার দাম নিতে হলো 600 টাকা। 600 টাকা? আমি বেশি যেটা আপনার কাজ করে বেশি ওইটা দিতাম। ওকে। যে মেয়েগুলোর সাথে আপনি মিশতেন, এই মেয়েগুলোর ব্যাকগ্রাউন্ড কি? এই মেয়েগুলো মানে অনেক দেশের থেকে এসে এখানে কাজ করে টাকার বিনিময়ে। তো এরকম সুমি নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। সুমির বাড়ি হলো কুমিল্লা। তো সুমির সাথে আমার পরিচয় হওয়ার পরে সুমির পিছনে আমার প্রচুর টাকা ভাঙা হয়। এখানে তো আপনি সুমির কথা বলছেন, একটু আগে আপনি ছিলেন কিন্তু গাজীপুরের প্রসঙ্গে, রাইট? এটা কি গাজীপুরে যাওয়ার পরে নাকি গাজীপুরে যাওয়ার আগে? মানে গাজীপুরে আমি যখন থাইকা 2-3 দিন থাইকা আইসা পড়ি, তখন চলে আসেন তখনই এখানে আসি। আইসা আমি আবার ইয়াতে থাকি, টঙ্গীতে থাকেন। টঙ্গীতে থাকার পরে আমি ওইখান থেকে ওইখানে যাই। টঙ্গীতে থাকার পর আপনি কোথায় যেতেন? টঙ্গীতে থাকার পর আমি কাকুলি মোয়াখালী এইসব জায়গায় যাই। কাকুলি মোয়াখালী কোন হোটেলে আপনি যেতেন? এটা আমি যাইতাম হইলো হোটেল, তারপরে তারপরে হইলো এগুলাতে যাইতাম। এই হোটেলগুলোতে? এগুলো কোথায়? এগুলো আপনার কাকুলি, বনানী কাকুলিতে, সোনি ক্লাবের এখানে। তো সুমির সাথে আমার পরিচয় হওয়ার পরেই সুমির সাথে ওইখানে অনেকদিন যাই, আসা যাওয়া করে, ওর সাথে দেখা। সুমির সাথে কিভাবে পরিচয় হলো আপনার? ওই হোটেলে যে ওকে, ওইখানে যাওয়ার পরে তোর সাথে প্রতিদিনই আমি আল্লাহ 30 দিন যাইতাম। তো আমার সাথে একটা লোক আসলো, মামা বলে ডাকতাম, ওর নাম আসলে সুজন। তো সুজন রে দালালরা বলতো যে শাহিন কি কাজ করে। তো সুজন রে আমি শিখাই দিচ্ছি, যদি কেউ আমার প্রতি তোমার কিছু জিগায় তাহলে বলবো ওদের জুটের ব্যবসা আছে। তো এটা হওয়ার পরে তো সুমির সাথে এখানে অনেক আসা যাওয়া করতাম, দৈনিক আসা যাওয়া করতাম। আসা যাওয়া করার পরে সুমি একদিন আমারে বললো যে দেখো আমাদের তো সম্পর্কটা প্রায় মাস খানিকের বেশি হয়ে যেতেছে, তো তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাবা মারে আমি বলছি যে আমার বিয়ে হয়েছে, আমি এখানে আমার হাজবেন্ডের সাথে থাকি, যে আমি যে খারাপ কাজগুলো করে যে বাড়িতে টাকা পাঠাই এটা আমার ফ্যামিলির কোনো লোক জানে না। আমি বললাম হ্যাঁ আচ্ছা, তোমার বাঁচানোর জন্য আমি সব করতে পারি। তো ওর আম্মার সাথে আমি কথা বললাম, তো আমার যাইতে বললো। আমার কাছে তখন বেশি টাকা আসলো না, প্রায় 2 থেকে 3 হাজার টাকা আসলো। তো সুমি আমারে নিয়ে যাত্রাবাড়ি স্থানে যায়। তো এখানে যাওয়ার পরে আমি টিকিট কিনি, 2টা টিকিটই কিনি, ওর জন্য একটা আমার জন্য একটা। কেনার পরে তো সুমিরে বললাম যে আমার কাছে তো টাকা নাই বেশি, এরকম বিষয়, তাহলে তুমি আগে একা চলে যাও, কমলা ঠমলা আপেল মুপেল এগুলো কিনে দিলাম। ওরা অনেক কিছু কিনে দেওয়ার পর ও চলে গেল। আমি এর 2 দিন পরেই ফোন দিছি। ফোন দিয়ে আমি এখানে গেছি, প্রায় আপনার 3,75,000 টাকা নিয়ে আমার বাড়িতে যাই। 3,75,000 টাকা নিয়ে? হ্যাঁ। যাওয়ার পর ওরে নিয়ে মার্কেটে গেলাম। ওর হাতের চুড়ি, নাকফুল, কাপড় চোপড়, ওদের বাড়ির জন্য কাপড় চোপড়, আমার কাপড় চোপড় সবকিছু কিনে নেই ওখানে, এভরিথিং কিনে নেওয়া। যাওয়ার পরে একটা জিনিস যেটা, যে সুমি কি জানতো যে আপনি এই ধরনের কাজ করেন? না, সুমি এটা জানতো না। সুমি জানতো আমার জুটের ব্যবসা আছে। আর এছাড়া আমি ওর সাথে কি করতাম, আমি বিয়ারের বোতল নিয়ে যেতাম, তারপরে ইয়াবার ট্যাবলেট এগুলো নিয়ে যাইতাম। নিয়ে যাওয়ার পরে ওরে দিয়ে খাওয়াইতাম, আমার খাওয়াই দিত। তো খাওয়ানোর পরে ওর আমি টাকা পয়সা দিতাম, 1500-2000 টাকা দিতাম। যে তুমি হিসাব করবা, যে কটা লোকের সাথে তুমি মেলামেশা কইরা 1500-2000 টাকা পাইবা, ওই কটা লোকের সাথে তুমি মিশবা না। পরে মানে এটা আমি বললেই টাকাটা দিতাম, বাকি মিশতে পারবে। হ্যাঁ, পরে মিশুক না না আমার চোখের সামনে তো ওইটা আমি দেখতে পারতেছি না। আপনি ওকে কি বলতেন, স্টপ করতে বলতেন? আমি বলতাম যে তুমি এই টাকাগুলো যদি তুমি করো
তাহলে আমার টাকাগুলো তুমি হালাল ভাবে করে নিবা। আমার এই টাকাগুলো যখন তোমার দিছি তুমি হিসাব করবা যে লোকগুলার এই টাকাগুলো আমি দিছি ওইগুলা লোকের সাথে তুমি ফিজিক্যাল করবা না। তো আমার বলতো, আমি কারোর সাথে বলতাম না। তো তখন ওই চলে যেত, তখন সব তো টাকা পয়সা দিয়ে আমি ওর সবকিছু মিঠাই রাখতাম। তো ওই সুমির বাড়িতে যাই, তো যাওয়ার পরে আমার ও নিয়ে গেল অনেক টাকার বাজার This track was downloaded from FusionBD.com. করছি। তো যাওয়ার পরে সুমির বাবা অনেক লোভী আছিল, ওদের ঘর বাড়ি মানে এরকম ঠিক আসলো না। ওর একটা বোন আপনার ইন্ডিয়া থাকে, আর একটা বোন একটু টেরা, ওর বিয়ে দিতে পারতেছে না, বিয়ের কাজ করবো চলতেছে। তো আমার কাছে যে টাকাগুলো আসলো আমার নিজের ভাইবা, আমি এই টাকাগুলো ওনারে দিছি যে আপনি আপনার মেয়ের বিবাহটা চালায় নেন। তো আমি এখানে 27 দিন আসছিলাম ওই সুমির স্বামীর হিসাবে, কিন্তু সুমি জানাইছে যে আমি ওরে বিয়ে করছি, কিন্তু অরিজিনালি আমি ওরে বিয়ে করি নাই। তো আমি সুমির সাথে মানে কোনো ফিজিক্যাল কোনো রিলেশন আসলো না। এইভাবে মানে ওর বাবা মারে বুঝাইতাম যে হ্যাঁ আমরা আসি বাসায়। এটা করার পরে ওর ছোট বোনটার বিয়ে হলো, ওর নাম আসলো জ্যোৎস্না, যেটা ছোট টেরা আসলো। তো জ্যোৎস্নার বিয়ে হওয়ার পরে আমার টাকা পয়সা মানে অনেকগুলো ওরা হাতায় নিছে। ওর বাবা বললো যে বাবা এখানে তুমি আর কি করবা, আর আমারও নিয়ত ছিল যে আমি ঢাকার শহরে আর আসবো না, ওইখানেই থাকবো, আর বিয়ে শাদী করে ওইখানে থাকবো। তো ওর বাবা কি করলো যে বাবা এখানে আর কি করবা, এখানে গাছের ব্যবসা করলে অনেক টাকা লাভ হয়, তুমি আমার টাকা দাও, আমি গাছের ব্যবসা করি তোমার এনে। তো আমি ওনারে টাকা দিয়ে দিছি, সব টাকা দিয়ে দিছি, শুধু আমার কাছে 1000 টাকা রাখছি মানে আমার চলাফেরা করার জন্য, যে লাগলে তো ওনার থেকে চাইলে দিব। তো এই টাকাগুলো নেওয়ার পরে ওর বাবা কি করলো, চক্রান্ত করে ওর বাবা কয়েকদিনের জন্য অন্য জায়গায় গেছে গা। তোরা সবাই কান্নাকাটি করলো যে আমার বাবা তো এরকম চলে গেছে গা, বা এরকম কি হয়েছে বলতে পারি না, এরকম বিষয়। তো সুমির আমি বললাম কি হলো সুমি, এরকম বিষয়, তোমার কাছে টাকা যেহেতু নাই, তোমার সাথে আমার কোনো রিলেশনও নাই, তুমি এখন আসতে পারো। তো এইটা আমি ওইখানে লোকের জানাইছি। তো এখানে লোকের কাছে আমি কোনো বিচার পাইনি। তো আমার সবাই মানে দূর দূর করে তারা দিছে। তো আমি তারপর আইসা পড়ি, আইসা এভিনিউ 5 প্যারিস রোডে আবার আমি যোগ দিই আমার বাবা মার সাথে। বাবা বললে মানে ভুল হবে, বাবা তো থাকে লালবাইটা, এখানে ওনার আরো 2টা ওয়াইফ। এই যে ঘটনাগুলো আপনার ঘটতেছে, আপনার বাবার কথা একবারও আসছে না, বাবার কি কোনো রোলই ছিল না আপনার প্রতি? না, বাবা তো চিন্তা করতেছে আমার তো আরো ছেলে পেলে আছে, মানে আমি আসি না, আমার মা আছে, এই জিনিসটা আমার বাবা মাথায় ঘামাতো না, মাথা ঘামাইতো না, মানে আমাদের দূরে দূরে থাকতো। তো আসছি প্যারিস রোডে, আসার পরে কি করলাম, ওই যে ওদের থেকে আমি শিখেছি ওই যে কেচিং ব্যবসায়ী, কেচিং এর ব্যবসাটা শিখেছি। তখন আপনার ওই N70 সেটটা যখন নামছে, তো ওই সেটটা আমি কি করলাম 8000 টাকা দিয়ে গুলিস্তানের থেকে আমার এক বন্ধু নাম হলো লাবলু, ওর থেকে আমি সেটটা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে যাই। এটা 10টা কেচিং নিয়ে গেলাম, কিনা নিয়ে কেচিং গুলো বানায় জায়গায় জায়গায় মনে করেন যাইতাম, ভালো ভালো স্ট্যান্ডে যায় দেখতাম, আপনার চেহারা মাপতাম যে কে একটা চালু লোক, কে বলদ, কে মানে এইসব। তো তখন এই কেচিং এর ব্যবসায় বলা হয়তো যে জানু আর হলো নল। জানু অর্থ মানে ছেলেটা চালু, অনেক স্পিরিট, আর নল অর্থ মানে ডাউন। তো ওই লোকগুলারা যা বাড়ি মারতাম যে ভাইয়া এখানে মোবাইল মার্কেটটা কোথায়, আর ওইটাও বলতে চাইতেছি যে কেচিংটা কিভাবে আমি তৈরি করতাম। তো যে শাটারের ভিতরে যে এক প্রকারের আংটা আছে না, যে তালা মারার জন্য, তো ওই আংটা কি করতাম, 2টা আংটা দিয়ে আপনার সুপার গ্লুপ দিয়ে ওই কেচিং এর ভিতরে বসাইতাম। তো বসে সুপার গ্লুপ মাইরা দিতাম, মাইরা দিয়ে আপনার এক্সাই করলে যে রিপোর্টটা বের হয়, মানে ওই যে প্লাস্টিকের ওইটা কিন্তু ওই কাগজটা ডিসপ্লের ভিতরে সুপার গ্লুপ দিয়ে লাগাইতাম। তো লাগাইলে মনে করো সেট বন্ধ করলে আর ওইটার কালার কিন্তু একই দেখা যায়, এরকম দিয়া বসায় তারপরে সুপার গুলো কিবোর্ডের এই জায়গায় আপনার ফর্ম দিতাম, নরম ফর্ম দিতাম, যে চাপ দিলে এটা নরম লাগবে, তাহলে পাবলিক বুঝতে পারবে যে এটা অরিজিনালি আছে। ওকে, তো এইটা দিয়া বানায় সুপার গুলো চারিদিক দিয়ে লাগাই দিতাম, লাগাই দিয়ে এটা কোমরে রাখতাম, যেটা 2 নাম্বার, আর যেটা অরিজিনাল এটা রাখতাম হলো সামনের পকেটে। তো ওই জায়গা ওই নলের বাড়ি মারতাম যে ভাইয়া এখানে মোবাইল মার্কেটটা কোথায়। ও যদি চিনতো তাহলে বলতো যে ভাই মোবাইল মার্কেট এদিকে। তো বলতাম ভাই আচ্ছা এখানে মোবাইল মার্কেট না ছিলেন, এখানে কি কোথাও সেকেন্ড হ্যান্ড সেট বিক্রি করা যায়?
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা মাত্র 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি শাহিনের জীবনের গল্পে। আমরা আরো একটি SMS পোল দিচ্ছি আপনাকে, আপনার কনফিউশন লেভেলটা কোথায় রয়েছে এখন এই মুহূর্তে জানার জন্য। আমি বারবারই বলছি যে স্টোরি ক্যান বি স্টপড। দরকার হলে যাহা বলিব সত্য বলিব আজকে এখানেই শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী সেগমেন্টে যাব না। কিন্তু সেটা অবশ্যই আসতে হবে আপনার ভোটের জায়গাটা থেকে। আপনি যদি মনে করেন ও যা এখন বলছে সেটাকে বিশ্বাস করা যায়, বিশেষ করে ওর ছবিগুলো দেখার পরে, তাহলে আপনি বলতে পারেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না, ও যেটা বলছে সেটা বিলিভ করার মতো না, সেটা বিলিভ করা যায় না, তাহলে আপনি লিখবেন নো। অবশ্যই প্রথমে টেক্সট করবার আগে এবিসি লিখতে হবে, এবিসি স্পেস ইয়েস অথবা নো, তারপর লিখতে হবে 2221 নম্বরে। ফিরে এসে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে শাহিন, আর আমার সঙ্গে রয়েছে অবশ্যই আমার টিম মেম্বাররা আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা পরবর্তী জায়গাতে যাবার আগে কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই কি অবস্থায় রয়েছে আমাদের শ্রোতারা, তাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি। চলুন জেনে নেই SMS পোলের রেজাল্ট। Yes, 67%. No, 20%. No comments, 13%. এখন আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার বলছে 67% ইয়েস, 67% বলছে ইয়েস, কারণ তারা কিছুটা হলেও কনফিউশন দূর হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে 20% বলছে হচ্ছে নো, এবং বাকি 13% বলছে হচ্ছে, বুঝতেই পারছেন, নো কমেন্টস। ওকে, আমরা ফিরে যেতে চাই আপনার কাছে আবারও। আপনার জন্য সুখের খবর হচ্ছে যে লোকজন আপনাকে বিলিভ করছে কিছুটা হলেও ঘটনার রিপোর্ট যায়। আমি একটু সামনের দিকে নিতে চাই। আপনি যেটা বলছিলেন যে সুমির সাথে সম্পর্ক চুকে বুকে যাবার পরে আপনি ঢাকা শহরে এসে মোবাইল দিয়ে ধান্দাবাজি কিছু একটা করার কথা। তো এখানে সামনে থাকতে হচ্ছে ভালো মোবাইলটা, পিছনে থাকতে হচ্ছে নকলটা। ওকে, তারপর তো তারপরে যে আপনার স্টানে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া এখানে মোবাইল মার্কেটটা কোথায়, তো যদি বলতে পারতো যে মোবাইল মার্কেট এদিকে না, মানে আপনার কাস্টমারের কাছে, তাই তো, মানে যাকে আপনি টার্গেট করেছেন। জি, তো তখন আমি পকেটের থেকে সেটটা বের করে বলতাম যে আচ্ছা এই সেটটা কি এখানে বিক্রি করা যাবে কোথায়। তো তখন তো একটা N70 সেটের দাম হলো 15,000-16,000 টাকা, চকচকে নতুন সেট। তখন যদি দেখে যে এত দামি একটা সেট, ওর কাছে তো কম দামে রাখতে পারবো, তো এটা বিশ্বাস করে তো বলতো যে ভাই সেটটা তো আপনি বিক্রি করবেন কত টাকা। তো আমি বলতাম যে সেটটা আপনি আগে দেখে নেন, এটার ভিতরে তো অন্য কিছু থাকতে পারে বাকি, মানে ওর ভিতরে আমি আগে ঢুকতাম, ওর বিশ্বাস জিনিসটা আমি বুঝাইতাম যে আমি সত্যিই একটা জিনিসটা সমস্যার ভিতরে পরে বিক্রি করতেছি। তো বলতো জি ভাই এত দামি সেট এটা বিক্রি করবেন কি লাগে। তো তখন বলতাম জি ভাইয়া এরকম এক মেয়ের সাথে সম্পর্ক করছিলাম, তো মেয়ের নিয়ে ভাই গিয়ে পড়ছি, ওই মেয়ে আবার আমার সবকিছু নিয়ে ভাই গিয়ে গেছে, এখন আমি যে বাড়ি যাবো আমার ওই গাড়ি ভাড়াটা নাই। তো তখন এই জিনিসটা বলার পরে তো আমার বলতো যে দাম কত, তো বলতাম 10,000 টাকা দিবেন। তো বলতো কি না 10,000 না, এত দিব, 5,000-6,000 টাকা বলতো। তো তখন আবার আলটিমেটলি দাম ছিল কত ওই সময়টাতে? 15,000-16,000। ওকে, তো তখন তো বলতাম যে ভাইয়া আচ্ছা যদি আমার টাকা যদি কম হয়ে যায়, তো বলতাম যে ভাইয়া আমার হচ্ছে সেটটা বিক্রি করে একটা সেট কিনতে হবে নাকি। তো বলতো হ্যাঁ, তো আপনি কাজ করেন আমার ওই 6,000 টাকা না 7,000 টাকা দিন, মানে আমি একটু বাড়াইয়া বলতাম যে 7,000 টাকা দিন আর আমার সিমটা রানিং রাখার জন্য একটা সেট দেন। তো বলতো থাকে এত কম দামে যেতে পাইতে সেটা নিয়ে আলুই, পিসের ব্যাট কভার খুললেই ক্যামেরা হয়, আবার ফ্ল্যাশ লাইট আছে। তো তারপর ও নিত, ওই ওর সেট দিত। তো বলতাম কি ভাই আপনি সিম খুলেন আমি ওর সিম খুলি, তো এটা খোলার পরে আপনারা দিয়ে দেবো, তো আপনি টাকা পয়সা আগে রেডি করেন। তো টাকা মুখে গইনে রেডি করতো, আমি সিম খুইলা মুখে নিতাম, মুখে নিয়ে আবার ওই জিনিসটারে হাতে রাখতাম, সেটটারে হাতে রেখে ওর গলায় হাত দিতাম, দিয়ে বলতাম কি যে চলেন ভাইয়া এখানে তো অনেক লোক সন্দেহ করতেছে, অথচ আমাদের লোকই কিন্তু থাকতো, 2জন লোকই যাইতাম এটা বিক্রি করতে, 2-3জন। তো বলতাম যে ওরা সন্দেহ করতেছে, চলেন আমি জিনিসটা আপনার সামনে দেবো, সামনে আপনার পকেটে ঢুকে দেবো, আপনি নিয়ে পরে যা দেখেন, নাহলে ভাই ওই ধরতে পারলে আপনার সেটও যাইবো আবার আমার টাকাও যাইবো, অন্ত সেটটা আপনার হয়ে গেছে গা। তোরে কি করতাম, কাঁধে হাত দিয়ে যাইতাম, ওর এদিকে তাকাতে দিতাম না। তো ওই যেটা অরিজিনালি ওইটা ভরতাম কোমরে পিছনের সাইডে, আর যেটার ডুপ্লিকেট ওইটা আনতাম হলো সামনের পকেটে। তো চার্জারের পিন তো থাকতো না, চার্জারের পিনের এদিক দিয়ে ধরে ওর পকেটে ঢুকাই দিতাম, ওই নিয়ে দৌড় মারতো, আর আমি ওইখান থেকে আইসা করতাম। অনেক কতগুলো অপারেশন করেছেন আপনি এরকম?
আপনার এইটা প্রায় 200 থেকে 250 ফোন বিক্রি করছি আমি। 200 থেকে 250? এটা বিক্রি করতে আমি রাঙামাটি যাইতাম, তারপরে এই যে কুমিল্লা, ফেনী এইসব জায়গায় যাইতাম, ভালো ভালো দূরে দূরে যাইতাম, নবীনগর স্মৃতি সৌধের সামনে ফার্ম গেট, তারপরে কাকলি, মোয়াখালী, তারপরে গুলিস্তান যাইতাম। কত টাকা পেয়েছেন সর্বোচ্চ আপনি এটা করে? এগুলো করে ভালো টাকা কাজ করছি, কিন্তু পারি নাই। ওই আমি আবার ওই সুমি থেকে ছিন্ন হওয়ার পরে থেকে আমি ওই টাকাটা কামায়া প্রত্যেক দিনে আবার ওইখানে যেতাম, ওই হোটেলে যেতাম কাকুলে। আচ্ছা, তো অনেক টাকা পাওয়ার পরে 200-250 ফোন বিক্রি করে ভালো টাকায় পেয়েছি, কিন্তু খাইতাম আর খালি ওইখানে যাইতাম। একদিন আপনি ধরা পড়েন? হ্যাঁ, একদিন ধরা পড়ছিলাম আপনার ইয়াতে 10 নম্বর গোল চক্করে ধরা পড়ছিলাম। ধরা আমি এক কাস্টমারের বাড়ি মারতেছি, যে ভাইয়া আমি তো ফোনটা বিক্রি করবো এরকম। তো ওইখানে অনেকগুলো সেট আমি খাওয়াইছি, খাওয়ানোর পরে বোধহয় থানায় অবজেকশন জানাইছে। তো আমার ধরছে, ধরার পরে আমি ওরা বললাম যে স্যার আমার কাজই হইলো এটা, আপনি যেটা নিয়ে ধরছেন আমি এটা না, আমি অরিজিনালি সেট বিক্রি করতে চাইছি, আপনি দেখেন আমার চেক করে আমার সাথে কিছু পাননি কি। পরে ওরা আর বুঝতে পারে নাই, আমি মানে অনেকভাবে ওরা বুঝাইয়া বলছি প্রশাসনের লোকের। তো তারপরে 3000 টাকা দিছি উনারে, 3000 টাকা দেওয়ার পর আমার ছেড়ে দিয়েছে পুলিশ। হ্যাঁ, ওকে। গাড়ি দিয়ে একটু ঘুরাইছে 2 নম্বরের এদিকে, পরে আমার 2000। ওরা গায়ে হাত তোলার চান্স পায়নি? এমনি 4-5টা বাড়ি দিছিল। পুলিশ দিয়েছিল বাড়ি? হ্যাঁ, বাড়ি দেওয়ার পরে আমার নিয়ে ঘুরাইছে, আবার বিরিয়ানি খাওয়াইছে। পুলিশের সাথে স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমি এই ধান্দা করি? না, আমি ওইটা তারা বলিনি, আমি বলছি যে আমি অরিজিনালি সেটটা বিক্রি করছি। 3টা বাড়ি দিয়েছে, বিরিয়ানিও খাইছে, 3000 টাকাও নিয়েছে। 3000 টাকা আমি জরিমানা দিয়েছি। সেটটা নিয়ে নিয়েছে আপনার কাছে? না, সেট ওরা রাখছিল। তো আমি আবার বাসায় বলছি জি বলবেন আমি সেট আপনাকে ঘর থেকে চুরি করে নিয়ে গেছিলাম, সেটটা আপনার, এটা আমার না, আমার মানে আমার লোকেরই, মানে ওটা বুঝাই আমি নিতেছি। পরে যা বলছে আমার 2টা থাপড় মারছে যে তুই আমার ভাই হইয়া তুই কেমনে ঘর থেকে সেট চুরি করে এনে বেচা ফেলাইতেছ। পরে প্রশাসনের লোক বুঝছে যে পুলিশের যেটা মনে হয় সত্যি, বাসা থেকে চুরি করে এনে বিক্রি করছে। পরে 3000 টাকা দিচ্ছে, পরে সেট দিয়ে দিছে। তো দেওয়ার পরে এরকম টাকা কামাই, খাই, মদ খাই, তারপরে মনে করেন ওই গাঁজা খাই। বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, বাড়ির সাথে যোগাযোগ আছে তো সরাসরি। আমি তখন থাকি আমার বাড়িতে প্যারিস রোডে, ওইখানেই থাকি আমার মার সাথে। তো এরকম করতে করতে দৈনিক আবার আমি সেই হোটেলে যাই। পরে লাখি নামের একটা মেয়ে, ওর বাড়ি হলো ময়মনসিং। তো আমার তখন ওর বাড়ি ময়মনসিং এর কথা বলতো না, বলতো যে ওর বাড়ি নরসিংদী। তো আমি মাইনা নিচ্ছি আচ্ছা নরসিংদী। তো ওই মেয়েটার সাথে আমার প্রচুর একটা রিলেশন, এত গভীর ভাবে জড়া হয়। তো হওয়ার পরে আমি বেশি দিন ওর সাথে মানে প্রেম করিনি। শুরুতে আমরা যেটা পেলাম 12 বছর বয়সে আপনার কাছ থেকে, আপনি ওখানে এক ধরনের পতিতালয়ের মধ্যে থাকতেন। তারপরে যেটা পেলাম আপনি কন্টিনিউয়াসলি বিভিন্ন আবাসিক হোটেলে গিয়েছেন, মেয়েদের সাথে অনেক সম্পর্ক করেছেন। স্টিল আপনি যেটা বলছেন সেটা এই ধরনের একটা সম্পর্ক। এর বাইরে কোনো মেয়ে সংস্পর্শে আসার কি সুযোগ হয়েছে আপনার? কোন সুস্থ স্বাভাবিক সম্পর্কে? না, ওইটা আমি করিনি। সম্পর্ক সুযোগই হয়নি আপনার কারোর সাথে মেশার? কোনো মেয়ের সাথে আমি অনেক চান্স পেয়েছি, কিন্তু আমার ওইটা আমার মনের ভিতরে থেকে চাইতো না, ভালো লাগতো না। না, আমি চেষ্টা করছি যে আমি খারাপ জগতের লাইনের একটা মেয়ে বিয়ে করে আমি ভালো বানাবো, মানে আমার ভিতরেই একটা জিনিস থাকতো। তো এই ধরনের একটা মেয়ে বিয়ে করছিল, ওই আমাদের ওইখানে থাকতো নুর ইসলাম মামা। তো ওই হোটেলের একটা দালাল আছিল, ওনার সাথে ওই মেয়ের সম্পর্ক আছিল। সম্পর্ক হওয়ার পরে উনি মেয়েটারে বিয়ে করে ওই মেয়েটারে ভালো বানাইছে। তো উনি ভালো বানানোর পরের থেকে উনি অনেক লাভবান হয়েছেন। উনি ওইসব কাজ সব ছাইরা দেয়া। তো ভালো, আপনি এরকম ওই নুর ইসলামকে দেখে ইন্সপায়ার হয়েছিলেন যে আপনি এরকম একটা মেয়েকে এখানে ভালো পথে নিয়ে আসবেন? হ্যাঁ, উনি আমারে বলছিল যে দেখ বাবা, আমি তো অনেক খারাপ কাজ করছিলাম, আজকে দেখ তোর এই চাচির কারণে আমি অনেক ভালো হয়ে গেছি, তো তুইও যদি এরকম করতে পারো তাহলে তুইও ভালো হবি। তো তারপরে আমি ওই লাখির সাথে আমার মানে সম্পর্কটা হয় আবার ওই হোটেলে যাওয়ার সময়। তো ওর সাথে সম্পর্ক হওয়ার পরে অনেকদিন সম্পর্ক করি। তো করার পরেই আমি ওরে জানাইলাম যে দেখো এইভাবে এই কাজ কতদিন করবো? কয় দেখো আমি তখন বাড়িতে যেতে পারতেছি না, আমার এরকম বিষয় যে আমার বাবা মা আমার একটা বোবা একটা ছেলে লোকে বিয়ে দিতে চায় টাকার লোভে। আমি বললাম যে তো তোমার এইসব ইয়ের থেকে তুমি কি বাঁচতে চাও? কয় হ্যাঁ। আমি তাহলে তোমারে আমি বিয়ে করবো। পরেও বললো আচ্ছা তাহলে তুমি আমারে যদি বিয়ে করো তাহলে আমার কি কাজ করতাম আগে, তুমি আমার এইসব বইলা ছোট বানাইবা না। আমি বলছি না তোমারে কখন আমি এগুলো বলবো না। তো আমি আমার সব কিছু জানাই দিছি পরে যে দেখো আমিও তো এরকম এক খারাপ আছিলাম, তো তোমার দিকে চায় আমি এসব সব এখন ছেড়ে দিতে চাই। মানে তখন ওরা এই কথাটা বলার পরে তো আমার একদিন কি করলো, ওই নিয়ে নরসিংদী চলে গেল। নরসিংদী তোর বাড়ি না? নরসিংদীতে গিয়ে কি করবে? নরসিংদী ও মানে যে মহিলার আন্ডারে এখানে আইছে ওইখানে আমার নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওই মহিলারা বললো যে দেখো খালা এটা আমার হাজবেন্ড, এরকম বিষয়। আমার ওইখানে যে হাজবেন্ড বানায় দিল। তো খালা আমারে বললো যে বাবা দেখো এরকম বিষয়, মেয়েটা অনেক ভালো আছে, তুমি যদি ওরে নিয়ে সুখে শান্তিতে থাকো, আমি দোয়া করি। তো
তো ওই আন্টি আমারে কি করলো 10,000 টাকা দিল, মানে ওর টাকা ওইখানে জমানো আছিল। তো 10,000 টাকা দেওয়ার পরে আমি কি করলাম, আমার বাড়িতে ওই মেয়েরে নিয়ে সরাসরি আমার বাড়িতে এসে বললাম, আমার মারে ফোন দিছি যে মা দেখো আমার তো এরকম এরকম আমি বিয়ে শাদী করে ফেলছি। তো আমার মা বলতেছে তো বাবা যেহেতু তুমি বিয়ে শাদী করে ফেলছো তাহলে তুমি বউ নিয়ে বাসায় আসো জলদি। তখন আমার আম্মা আমার প্রচুর বিশ্বাস করে। তো তারপরে বউরে নিয়ে আইছি, আমার আম্মা প্রচুর খুশি। তো আমার বড় আন্টি আইছে, তো ওনারা কি করলো কাজী মসজিদ এসে বিয়ে শাদী করলো, মানে ওনারা বিশ্বাস করতেছে না। তো তারপরে সবাই জিজ্ঞাসাবাদ করতেছে মেয়ের বাড়ি কই, তো মেয়ের বাড়ির ঠিকানা তো মেয়ে দিতেছে না, মানে ওর পরিচয়টা তো আমার দিতেছে না, লাখের পরিচয়টা আমার দিতেছে না। এর আগেও আপনাকে দেয় নাই? না, তার আগে আপনি বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ, আমি চিন্তা করছি আমার তো নিয়ত আমি ওরে ভালো বানাবো। সুতরাং যত খারাপই হোক না কেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ওরে ভালো বানাবো। আমি ওরে অনেক কিরা কসম দিয়ে ওরে বলতে চেয়েছি যে দেখো লাখি সবাই আমার তোমার পরিচয়টা জানতে চেয়েছে, তো তুমি আমার বলো প্লিজ, দয়া করে বলো, আমি তোমার জিনিসটা আমি যেহেতু ইয়া হোক আমি মানানসই করে নেব। তো আমার কাছে বলতে চায় না, বলে যে আমার কেউ নাই। তো আমি বললাম যে মা ও তো হিন্দু, এই জন্য মানে ওরা ভাগে এনে বিয়ে করছি, ওর বাবা মা এই জন্য ওরা আর আমার মাইনে নেয় না। তো এইভাবে থাকতেছে হঠাৎ করে কি হলো, শুধু 11,000 টাকা আর আমার আম্মার কানের জিনিস নিয়ে ও চলে গেল। কোথায় চলে গেল? ও চলে গেল হলো আপনার ময়মনসিংহ। আপনাকে জানিয়েছে যাওয়ার আগে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমরা চুরি করেছে। হ্যাঁ, ও চলে গেল। তো ও ময়মনসিংহ চলে যায়। তো চলে যাওয়ার পরে ও কি করলো, ময়মনসিংহের থেকে আসলো সিএমবি, মানে ওর সাথে যে আরো কয়েকটা মেয়ে আসলে এইসব কাজ করতো ওর সাথে মিলা। তো ওই মেয়েদের সাথে ও আইসা থাকতেছে। তো আমার ফোন দিছে, দেখো শাহিন তুমি আইসা আমার নিয়ে যাও, আমি যা করছি এটা ভুলের দ্বারাই করে ফেলাইছি, এরকম বিষয়। তো তখনও ও আমারই কিন্তু ঠিকানাটা দিল না, শুধু বলছে ময়মনসিংহ, কিন্তু ময়মনসিংহ যে ওর বাড়ি গ্রামের বাড়ি সেটা বললো না। তো ও 1 নম্বর সিএমবি আইছে গাজীপুর, তো আমি ওর ওখান থেকে নিয়ে। মানে আপনার সাথে বিয়ে হওয়ার পরেও কি ধরনের কাজও চালিয়ে গিয়েছে? না, তখন ওর ভাইয়ের সাথে রিলেশন আসলো, ওর ফুফাতো ভাই। ফুফাতো ভাইয়ের সাথে আগে থেকে রিলেশন ছিল? আগে থেকে রিলেশন, কিন্তু আমি ওইটা জানতাম না। আমার বলছিল যে আমার একটা ভাই আছে, আমি ওর সাথে মানে রিলেশন আসলো আমার, কিন্তু না আমি ওরে চাই না, ও আমারে চাই। কিন্তু ওদের দুজনের ভিতরেই মানে মিলটা আসলো, কিন্তু আমার এটা বলে নাই তখন। তো তারপরে ওরে আমি সিএমবি থেকে নিয়ে আসলাম আমার বাড়িতে। তো আমার মা বলতেছে কি রে বাবা আমার জিনিস কই, তোর ওয়াইফ কই? তো আমি বললাম কি যে আমার ওয়াইফ তো এরকম জায়গায় বেড়াইতে গেছে আমার এই এক লোকের লগে, আমি মানে বাসায় রাত্রে থাকতাম না, সারাদিন তো কাজের নাম দিয়ে বাইরে থাকতাম। তো আমার ওয়াইফ নিয়ে এলাম, এই যে আমার মা বলতেছে কি রে কানের জিনিস কো, আমি কই লাখি পড়ছে এরকম বিষয় হারায়া ফেলছে। তো রাখলাম, বাড়ির কেউ বুঝতে দিলাম না যে কোথায় গেছিল। এইভাবে থাকতে থাকতে আমি এই কেচিং এর ব্যবসাটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার অনেক কষ্ট হইতাছে, চলাফেরা খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতাছে। তো এখানে আমার অনেক সমস্যা হয়, মানে যাদের সাথে আমি কেচিং এর ব্যবসাটা করছি ওর সাথে আমি আর ব্যবসা করতে যাই না, তো ওরা আমার অনেক জ্বালা যন্ত্রণা করে। তো এটা হওয়ার পরে আমার মা কি করলো, আমার নিয়ে সাভার চলে গেল। তো এখানে আবার আমার খালু থাকে, সাভার আসলে যে আমরা একটা ছোট একটা রুম ভাড়া নিই। এইভাবে আমি গার্মেন্টসে ভর্তি হই, আমার আম্মুও গার্মেন্টসে ভর্তি হয়, আর আমার ওয়াইফ বাসায় থাকে। তো মনে করেন আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেল, আমার যে মেয়েটা হইলো, তো মেয়েটা হয়েছে আপনার মে মাসের 20 তারিখে। মেয়ের বয়স যখন 6 মাস, আস্তে আস্তে এরকম হইতে হইতে মানে ওই ঘরের ভিতরে যখন আমার মেয়ে হয়েছে তখন থেকে ঘরের ভিতরে যেন ওই কিরকম একটা অশান্তি সৃষ্টি করতেছে। কেন? যে তুমি এরকম করতেছো, তুমি ওরকম করতেছো। কিন্তু ও আমার থেকে প্রচুর টাকা নিছে থাপায়, বুঝছেন ভাইয়া। মনে করেন ওই দেশের বাড়িতে পাঠাইছে, আমি নিউজটা পরে পাইছি। তো রোজার 1-1.5 মাস আগে ও আমার মেয়েটারে নিয়ে, যখন ওর বয়স 2 মাস হইব, তো তখন আমার মেয়েটারে নিয়ে ওর গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে আমরা ফোন দেয়। তার আগ পর্যন্ত কি আপনি ওর বাড়ির ঠিকানা জানতেন? না, তার আগ পর্যন্ত জানেন না? আপনি জানার চেষ্টাও করেননি? আচ্ছা, জানার চেষ্টা করছি, এক কথায় বলতেছি যে আমার কেউ নেই দুনিয়ার ভিতরে তুমি ছাড়া। কোথায় জন্মেছে, কি হয়েছে কিচ্ছু বলতো না? না, কিচ্ছু বলতো না, সব গোপনীয় ভাবে, মানে ওই নিজেই জানতো না এরকম ভাবে। এই মানুষটাকে আপনি বিশ্বাস করতে পারতেন? হ্যাঁ, বিশ্বাস করতে পারতাম। ও যে আমারে মেরা ফেলবো, ভালো যে আমার থেকে টাকা নিবো, ওটা তো আমার সৎ পথের টাকা না, ওটা তো আমার অসৎ পথের টাকা। অদ্ভুত। ওকে, তারপর? তো তারপরে ওই 2 মাসের বাচ্চাটারে নিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়ি। তো আমার আম্মা আর আমি অফিসের থেকে পুরা কান্দাকাটি। আমার আম্মা তো আমার মেয়ের জন্য পুরা পাগল, আমিও পুরা পাগল, ওরা এক নজর না দেখে থাকতে পারি না, এটা কান্দাকাটি। রাত্রে ফোন আইছে প্রায় আপনার 12টা 12:30 বাজে, যে শাহিন আমার এইভাবে বলতেছে যে শাহিন আমি তো তোমার মেয়েরে নিয়ে চলে আসছি, যদি তুমি আমারে আর তোমার মেয়েরে চাও তাহলে তুমি ময়মনসিংহ আসো, কয়েকদিনের ভিতরে আমার এসে নিয়ে যাও। তো বললাম তুমি ময়মনসিংহ কার কাছে আসো? কয় আমার বাড়ি ঘর দেওয়ার সব এইখানে। তখন তো আমি পুরো অবাক হয়ে গেছি, যে তুমি আমার সাথে এত প্রতারণা করলা, তুমি বলছো তোমার বাড়ি ঘর দেওয়ার কিছু নেই, আমার কি একটা শখ নেই যে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার? আমি এত কিছু বুঝি না, তুমি যদি আমার নিতে চাও তাহলে তুমি একা হয়, পরে আমার নিয়ে যাও। এটা জানার পরে গেলাম আমি, আমার আম্মু বললো যে বাবা তুই আমার আর কিছু লাগবো না দুনিয়ার ভিতরে, খালি আমার নাতিনটারে আর আমার বউটারে তুই নিয়ে। তো
আমি কি করলাম, আমার কাছে তখন টাকা নেই, আমি বেতন পাই নাই। ঘরে একটা টিভি আসলে 21 ইঞ্চি, ওই টিভিটা বিক্রি করলাম, একটা ডিভিডি আসলে ওই ডিভিডি বিক্রি করলাম, আর আমার মার কাছে মনে হয় 2700 টাকা আসলে, মানে বাজার খাওয়ার জন্য। পুরো মাসটা তো আমরা বাজার খাইতে হইতো। তো ওই টাকাটা নিয়ে আমার কাছে প্রায় টাকা হইলো 9500 টাকা হইলো। আমি ওই টাকা নিয়ে ওদের এখানে রওনা দিছি আল্লাহর নাম নিয়ে। যাওয়ার পরে ওর বাবা মা বলতেছে যে তোর জামাই এসে, তোর জামাই তো দেখাই যায় গুন্ডার মতো, এরকম সেরকম নানান ধরনের ইচ্ছা বলতেছে ওরে, মানে ও আগেই শিখাইয়া দিছে যে ওর আর ভাত খাওয়ার ইচ্ছা নাই। তো তারপরে আমি অনেক কিছু করে যে দেখেন আমার মেয়েটারে তো রাখতে হইব, আমি ভুল করতে, আমার মেয়েটা তো আর ভুল করে নেই, আপনি আমার মেয়েটারে আর আমার ওয়াইফটারে দিয়ে দেন আমার কাছে। কাকে বললেন? এটা আমার শ্বশুরে বললাম। ওদের পারিবারিক স্ট্যাটাস কি? ওই মানুষের জমির ধান কাটতো, ওর আব্বা একজন কবিরাজ ছিল, ওর বড় বোনটাও একটি মানে বেশি ভালো না। ওকে, ওর বড় বোনের বিয়ে হয়েছিল? হ্যাঁ, ওর 2টা সন্তান, জামাই ওর এদের কাছে থাকে না, মানে ওদের চরিত্র খারাপ। তো এইভাবে আমি গেলাম, যাই ওরে নিয়ে আসলাম। তো আসার পরে ওরে নিয়ে সুন্দর মতো সংসার করতেছি। তারপরে নিয়ে আসলেন ওকে ওখান থেকে? নিয়ে আসার পরে আমি একদিন একা গেছি, আমার ফোন দিল যে বাবা তুমি আসো বাড়িতে, মানে আমার সাথে ভালো সম্পর্ক করতেছে, আসো বাবা তুমি এরকম আমার কাছে, এরকম আমরা জায়গা মোগা রাখতেছি, তুমি দেখেছ, তুমি থাকো, যেটা আমার শ্বশুর বলছে। আপনার ওয়াইফ তখন কোথায়? তখন আমার কাছে। ওকে, নিয়ে এসে ওদের দেশের থেকে। তো আমি গেলাম, তো যাওয়ার পরে আমার আম্মা আমারে ফোন দিল যে বাবা তোর শ্বশুর বাড়িটা দেখার আমার অনেক শখ, এতদিন যাবত দেখতে পারে নেই, আমার যদি মনটা চাই একটু দেখাই। তো চিন্তা করলাম আমার শ্বশুর বাড়িটা হলো গরিব, ছন আছে না, ছনের বেড়া দিয়ে মনে করেন ঘর বানানো। তো চিন্তা করলাম কি করবো, তাই আমি আইসা, আমার এখানে একটা সিনিয়র ভাই আসলো, ওর নাম হলো ফারুক এসব খারাপ কাজ করতো। ফারুকটা এসে বললাম ভাইয়া এরকম বিষয়। তো কয় শাহিন তুমি চিন্তা করো না কোনো, তুমি আমার একটা কাজ করে দেবো, আমি তোমার এত টাকা দেবো। হিউলি পাঠাইছে, হিউলি। তো ওইখান থেকে 4টা মেশিন ওরা এনে দিয়েছে, আমি আনার পরে আমার এই টাকা দেয়। 4টা মেশিন মানে কি নিলেন আপনি? একটা হলো 32, একটা 22, একটা ম্যাগজিন, আর একটা নেই। কিভাবে আনেন? ওইটা আনি আপনার যে বাসে আমি উঠি, তো কচু আছে, তো ওইখানে আবার বড় বড় কচু হয় অনেক মোটা, কচু সাইডে দিয়ে কাইটা দিয়ে খোঁচায় ওই কচুর ভিতরে থেকে বাইর করে ফেলাইতাম, বাইর করে একটা মেশিন একটার ভিতরে ভরতাম। এরকম 8-10টা কচু আনতাম, 8-10টা কচুর ভিতরে 4টা মেশিন ভরতাম, মানে 4টার ভিতরে 4টা ভরতাম, ভরে মানে আবার মুখটারে আটকায় দিতাম, আটকাইয়া কাঠি দিয়া এভাবে মানে ভিতরে জাতা লাগাই দিতাম যেন এটা না খুলে যায়। এইভাবে করে নিয়ে আসতেন। কচু বাসে করে আনতে দেয়? হ্যাঁ, আনতে দেয়। এটা আপনার বাসের ভিতরে তো আর আনে না, এটা তো আনে ছাদে। হ্যাঁ, তো এটা মানে পাতা ওতা কিছু থাকে না, শুধু যে কচুরি এগুলা, এক্স্যাক্টলি ডাটি মুটি ওগুলা কি বুঝতে পেরেছি আমি, মান কচু। পরে ওগুলা আনছি, পরে আমার টাকা দেয়। তো আমি কি করলাম, আমি যে কোন জায়গায় গেছি এটা আমার মা জানে না, আমার মা জানে আমি ময়মনসিংহ হয়ে আছি। তো আমি যাই ওখানে টাকা নিয়ে, পরে ওই ছনের আমি বাদ দিয়ে ওইখানে টিন লাগাইলাম, পরে তোষক কিনলাম, লেপ কিনলাম, যে আমার আম্মা ইসা এখানে কত কষ্ট করব বা বুঝতে পারবো যে শাহিন কত গরিব ঘরে বিয়ে করছে, একটা মাত্র সন্তান, ওরা অনেক কষ্ট পাইব। চিন্তা করে আমি মনে করেন এগুলা করছি। আমার আম্মু আর আসলো না, তো না আসার পর আমি ঘর মোর ঠিক করে দিয়েছি। তো আমি আবার ঢাকায় এসে পড়ছি। আসার পরে এখানে সুন্দরভাবে কাজ করতেছি, কাজ কাম করতে 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 টান সমিতি ধরলাম, মানে প্রত্যেক মাসে 2000 টাকা করে ফালাইতাম, ওটা প্রত্যেক মাসে একটা করে টান হতো। আমরা 5 জন ছিলাম, 10,000 টাকা টান, মানে একজন 10,000 টাকা করে নিয়ে চলতেন? হ্যাঁ, মনে করেন এটা 10 মাসের জন্য করতাম বা এরকম দিনের জন্য করতাম। 10,000 টাকার টান হইতো 10 মাসের জন্য, এক একজন এক একটা টান দিত, ওই 10 মাস চালায় যাইতো, মানে ওর টাকাই ওই নিত। বুঝতে পেরেছি। তো এরকম টান পায়া আমি 2টা টান সমিতি করছিলাম, তো এরকম 2টা টান সমিতির ভিতরে 18,000 টাকা পাইছিলাম। 2,000 টাকা আমরা খরচ গেছে, মানে 2,000 টাকা ওরা রাইখা দিছে। 18,000 টাকা নিয়ে আমি কি করলাম, দেশের বাড়ি গেলাম, যায়া ওইখানে 2টা বকরি কিনলাম, 2টা ছাগল কিনলাম, ওই 2টা মানে ছাগল আর 2টা গরু, ছোট ছোট বাচ্চা কিনলাম শ্বশুর বাড়িতে। হ্যাঁ, কেনার পরে ওগুলো দিলাম, যেটা পালেন, মানে ওরা আমার ওই বুদ্ধি দিচ্ছিল যে তুমি বাবা এরকম দেশে এটি কিনে না দাও, তুমি ভবিষ্যৎ খাটাইবো। আমার মা আর কখনো এখানে যায় নাই। আমার ওয়াইফ নিয়ে সুন্দর মতো চলতেছে। আমার মেয়ের বয়স যখন 6 মাস হয়, মানে কিছুদিন বাকি থাকে, তখনই আমার ওয়াইফটা আমার ঘরের থেকে প্রায় 1,20,000 টাকার মতো নিয়ে চলে গেছে। আমার মেয়েটারে একলা ঘরের ভিতরে রাখে। 1,20,000 টাকা, নোট অন দ্যাট পয়েন্ট। আপনি তো নিজেই কখনো টান থেকে টান দিচ্ছেন, টান সমিতি থেকে, কখনো মানকুচির ভিতরে অস্ত্র ঢুকিয়ে নিয়ে কিছু টাকা নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কিছু করে। 1,20,000 টাকা আপনার ঘরে কিভাবে আসলো? 1,20,000 টাকা কিভাবে পাইছি তাহলে আপনারা আমি বলি। আমার যে খালু আসলো, আমার ওই খালু জায়গা বেচছে 6 লক্ষ টাকা পাইছে। তো সাভার এলাকায় তো ডাকাত মুখের বেশি, তো সবার ঘরে টাকা মানি এমনি রাখছে আলাদা আলাদা করে। এর নিয়ত উনি গাড়ি কিনবো, তো উনি এখন গাড়ি কিনছে, একটা প্রাইভেট কার। তো গাড়ি কিনানোর টাকা নিয়ে রাখছে, ওই টাকাটা মানে আমাগো না, আমার খালুর। তো ওই টাকাটা নিয়ে মানে ফাঁদ পাইতে আসলো। অত বউ ওরা সবাই বিশ্বাস করতো যে ঘরের একটা বউ, ওর কাছে তো সবকিছু। তো আমার ওই একটা ওই টাকাটা নিয়ে ভাগছে, যেদিন রাখছে এর পরের দিনে নিয়ে ভাগছে।
খালু কোথায় থাকতো? আমার খালু সাভারেই থাকতো। আপনি কোথায় থাকতেন? আমি সাভারেই থাকতাম। তো 6 লাখ টাকা উনি জমি বিক্রি করেছে? হ্যাঁ, মানে কোথাকার ভাগে জমি? পেয়েছে, কোথায়? সাভারেরই জমি ভাগে পেয়েছে? হ্যাঁ, ওনার বোন, ওনার ভাই আরো সবাই মিলে। আচ্ছা, তো এটা বিক্রি করে সে টাকা কিভাবে ভাগ করে রেখেছিল? হ্যাঁ, টাকা আমার খালুদের ঘরে মানে রাখছে, কিছু আমাদের ঘরে রাখছে, আমি এভাবে রাখছে। কেন রেখেছে? রাখছে মানে ওনার জানের একটা ভয় আছে, ওইসব জায়গায় তো আবার চিন্তায় মিন্তাই হয় বেশি বেশি, এই জন্য ভাগ করে রেখেছে। ওকে। তো পরের দিন সকালবেলায় আমরা সবাই অফিসে যাই। তো অফিসে যাওয়ার পরে আমার মেয়েটারে কি করছে, আমার খালার বাড়িতে রেখেছে। তো ওই কই কি আমি ঘরের কাজ কাম করবো, তো আমার খালা আবার কি করছে, একটু ইয়াতে যাইবো আমার বোনের শ্বশুর বাড়ি, তো আমার মেয়েরে আবার রাইখা গেছে। তো রাইখা যাওয়ার পরে ও কি করছে, বাইরে দিয়ে ছিটকারি মাইরা আমার মেয়ের ঘুমের ভিতরে রাইখা ও ভাগছে। পরে আমি আসছি, তো আসার পরে দেখি আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে। কিরো কান্নাকাটি করে কই যায় দেখি আমার মেয়ে কান্নাকাটি করে, মানে অনেক ওর অবস্থাও প্রচুর খারাপ। আমার তো বইলা যেতে পারতো যে আমি যাইতেছি তোমার মেয়েটারে রাইখা, ও আমার কিছু না জানে চলে গেল। আমার মেয়েটারে দেখে আমার অনেক খারাপ লাগলো। কত সালের ঘটনা এটা? এটাই যে বেশি দিন হইব না, 2012-র কাহিনী। 12 আজ থেকে কতদিন আগে কাহিনী এটা? আজ থেকে প্রায় 2 বছর 1 মাস। প্রিয় শ্রোতা, আমরা ফিরছি ঠিক রাত 1টায়, এবং রাত 1টায় ফিরে আমরা ওর জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে সেটার শেষ অংশের দিকে আমরা আসব। একেবারে বিধ্বংসী জীবন বলতে যা বোঝায় এটা হচ্ছে সেটাই, এবং এই জীবনের যে পরিণতি বা পরিসমাপ্তি সেটা নিঃসন্দেহে ভালো কিছু নয়, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। অপরাধ কার ছিল, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, একটা অপরাধীর জন্ম সমাজে কিভাবে হয়, কিভাবে তারা এই কাজগুলো করে, তাদের হাত পা কত বড়, সেটা আজকের এই যাহা বলিব সত্য বলিবতে কিছুটা হলেও আপনি আজ করতে পেরেছেন। আমরা ফিরে আসছি ঠিক রাত পয়েন্টই আমাদের ছিল যে আজকে যাহা বলিব সত্য বলিব থেকে আমরা কি শিখবো, সেটা আমরা আসতে চাই একেবারে শেষের দিকে। তবে আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথি শাহিনের কাছে। তো শাহিন, তারপর কি অবস্থা? তো তারপর ওরা যখন 6 মাসের রাইখা চলে যায়, তো দেখলাম খালি ঘরের ভিতরে রাইখা চলে গেছে ওই 1,20,000 টাকা নিয়ে। তো আমাদের পাশের রুমে যেই 1,20,000 টাকা আপনি কেন রুমের ভিতর রেখেছিলেন? যখন আপনি দেখলেন যে মেয়েটা টাকা চুরি করছে, 11,000 টাকা নিয়েছে, গোল্ড নিয়েছে একটু আগে, তখন 1,20,000 টাকা এটা মানুষের টাকা না, তখন তো ও আমারে বলছে যে এটা ওর বান্ধবীর একটা কাজে লাগাইছে। ওটাকে আপনি বিশ্বাস করে ফেলেছেন? তখন আমি এটা বিশ্বাস করে ফেলছি, এবং এই কাজ করে আপনি নেক্সট টাইম আর কোনো সতর্ক থাকেননি, এবং তারপরে আপনি এটা রেখেছেন। জি। ওই যে ঘটনাটা ঘটেছিল তারপরেও আপনার সাথে এই যে ঘটনাটা ঘটলো, এর মধ্যে সময়ের ব্যবধান কতখানি? সময়ের ব্যবধান আছে অনেক দিন। ওকে, ফাইন। তারপর? তো তারপরেই ওই আমার রেখে চলে গেল আমার মেয়েটারে, আইসে দেখে ও নাই বাড়িতে, চাকরি থেকে আইসা। তো চাকরি মানে তখন আপনি গার্মেন্টসে কাজ করছেন? গার্মেন্টসে চাকরি, বৈধ এবং হালাল ভাবে রোজগার করছেন। আর কোনো অবৈধ উপায়ে কাজ করতেন কোনো? না, তখন আমি আয়রন ম্যানে ছিলাম, আয়রন ম্যানে চাকরি করতাম। চলে যাওয়ার পরে আমি মেয়েটারে নিয়ে ছোট থেকে 6 মাস বয়সের থেকে আমার আম্মু আমারে আর চাকরি করতে দিল না, কারণ মেয়েটা আমার ছাড়া কিছু বুঝতো না, মানে সব সময় আমারে। তো মেয়েটারে যখন মানে কান্নাকাটি করতো, ক্ষুধা লাগতো, তো আমি তখন কি করতাম, আমার ফিটার আসলো, ফিটারের ভিতরে মনে করেন যে দুধ জাল দিয়া আমি খাওয়াইতাম ওরে। তো ওর মারে খুঁজতো, তো আমি কি করতাম, ওর পাশে দিয়ে আমি শুয়ে থাকতাম, তো মনে করতো আমি ওর আম্মু। তো এইভাবে করে আমি ওরে মানে এত বড় লালন পালন করছি, ওরে এত বড় বানাইছি। তো আমার আর চাকরি বাকরি করতে দেয় আমার আম্মা, আমি ওরে মানে পালছি, ওরে প্রায় 2 বছরের মতো আমি পালছি। ওইভাবে বড় করছে ওরে পাইলা দিলে। এখন আমার মেয়ে এখন অনেক আল্লাহর রহমতে অনেক ভালো আছে। কত বছর বয়স ওর? এখন 2 বছর 7 মাস বয়স ওর চলতেছে। এই সময়টাতে আপনি একইভাবে অনৈতিকভাবে অন্য মেয়েদের সাথে মিশেছেন? না, আমি কখনো এটা করিনি। আমি চিন্তা করছি আমি টাকার গরমে বা একটা মেয়ের জীবনের সাথে আমি জড়িত হব, আমারও তো একটা মেয়ে আছে, ওরও তো এরকম আল্লাহ না করুক আমি যদি এখন খারাপ কিছু করি তাহলে তো আমার মেয়ের উপরে দেওয়া খারাপ কিছু যেতে পারে। তাই আমি চিন্তাটা করে এখন সদ্যভাবে চাকরি করি। কি করেন আপনি? আমি এখন রঙের কাজ করি। রঙের কাজ মানে? এই যে আপনার বড় বড় অ্যাপার্টমেন্টে যে রঙের কাজ করা হয়, রুমের ভিতরে, বাইরের সাইডে, ভিতর সাইডে। বাইরের সাইডে যে বাসে দাঁড়িয়ে? হ্যাঁ, আমি ওই কাজটা করি। বাসে দাঁড়িয়ে এই কাজগুলো করেন? আপনার মনে হয় না যে আপনি যে অপরাধ করেছেন আল্লাহ আপনাকে যে কোনো মুহূর্তে শাস্তি দিয়ে এখান থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে পারে? আমি তো যখন ঝুলে নামি তো তখন ওইটার ঝুল বলা হয়, তো আমি তখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমি পেটের গায়ে নামতেছি, আমার একটা বাচ্চা আছে, একটা মা আছে, তুমি যদি আমার আগের মতো ভাইবা যদি আমার কিছু করতে চাও, 2টা জানের ছেলে নিলে আমার জানটা একটু ভালো রাখো। তো এটা বলে আমি আল্লাহর সালাম করে, তো আমি দেখি সবার থেকে ভালো আমি ফার্স্ট হই, যে কোনো কাজে আমি গেছি আমি সবার থেকে ফার্স্ট। এই ঝুলের কাজটা শুরু করলেন কিভাবে? ঝুলের কাজটা আমি শুরু করি সাভারের থেকে আহি, ওইখানে তো কাজের কোনো ইয়ে নেই। তো আমার আম্মু এখন চাকরি করে গার্মেন্টসে, তো আমি আবার এখান থেকে হেনায়া পড়ছি,
পাওয়ার পরে ওই জসিম আছে, জসিমের সাথে আমি যে রঙের কাজে মানে করি, জড়িত হই। জসিমকে? জসিম আমার কন্ট্যাক্টর। কন্ট্রাক্টরের সাথে পরিচয় হয় কিভাবে আপনার? ওই এখানে আমি আসি, আমি যেখানে থাকি এখন লালমাইটা, ওইখানে জসিম থাকে, তো রঙের কাজ করে দেখে আমি বয়া ময়া থাকতাম, তো আমার যে চাস্তো ভাইটা আছে ওই বলছে যে ওরে নিয়ে যান, ওই এরকম কাজ। চাস্তো ভাইয়ের সাথে ওনার পরিচয় কিভাবে? ওই আমার চাস্তো ভাইরা ছোট থেকে এখানে বড় হয়েছে, ওরা এই জায়গার স্থানীয় লালমাইটার। ওকে। এরাও এই জায়গার স্থানীয়। কত টাকা রোজগার করেন আপনি দিনে? আমার দৈনিক এখন 500 টাকা হাজিরা। 500 টাকা হাজিরা? জি, 500 টাকা হাজিরা, 50 টাকা আমার লাঞ্চের খরচ হয়, আর 450 টাকা করে আমি বাসায় নিয়ে আসতে পারি। আপনার বাবার সাথে আপনি পরে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, এইভাবে অনেকদিন যোগাযোগ করছি, আমার মেয়ের সাথে কথা বলেছি, তো ও মানে এক কথাই বলে যে আমার কোনোদিন বিরক্ত করবে না। তো এটা ওরা ফোন দিতাম, আমার মেয়ে কথা বলতে চাইতো, যে কথা ফুটছে তো এখন, তো বলে আব্বু আমার আম্মু কই, তো অনেক মিথ্যা কথা বলতাম যে তোমার আম্মু তো অফিসে, তোমার আম্মু তো পাক করতেছে, এরকম। তো ওরা জানাইতাম যে দেখো তোমার সাথে তো কথা বলতে চাই, তুমি আমার সাথে কথা না বলো, তুমি মেয়েটার আইসে একটু দেখে যাও। তো ওর নাম্বার বন্ধ করে ফেলছে, ওর দেশের একটা নাম্বার আছে, ওই নাম্বারটাই ফোন দিতাম, ওই নাম্বারটাও মানে চেঞ্জ করে ফেলছে। এখন ওর সাথে আমার কি বলতো যে আমি তো অন্য জায়গায় অন্যজনের সংসার করতেছি, আমার বিরক্ত করে কোনো লাভ নেই। কেন অন্যজনের সংসার করবে? সে করছে, ওর যার স্বার্থ পূরণ আসলে সেটা ওর পূরণ করছে। কিসের স্বার্থ পূরণ? স্বার্থ মানে আমার টাকা পয়সা খাইবো, মানে ওদের একটা ব্যবসায়ী এটা। এর আগে ওর মানে 2টা না 3টা জনের বিয়ে হয়েছিল, সেটাও আমার। আপনি যান নাই পরে ওর বাড়িতে? না, ওর বাড়িতে পরে আমি যাইনি। কেন যাননি? যাইনি, ওর বাবা মা আমার অনেক ভয় দেখাইছে যে তুই এখানে আসলে তোরা মায়েরে আমরা বস্তার ভিতরে। আপনি যে বিয়ে করেছিলেন ওকে, আপনার কোনো কাবিন আছে? হ্যাঁ, ওই কাগজ আছে আমার সাভারে। তো ওই কাগজ নিয়ে তো আপনি পুলিশের দ্বারস্থ হতে পারতেন। পুলিশের দ্বারা আমি যাইতে পারতাম, কিন্তু ওরাও আমারে বলছে যে আমি সংসার করবো না, আমি যে অন্য ছেলের সাথে বিয়ে বয়ে গেছি গে, আর আমি তো পড়ালেখার দিক দিয়ে একটু কাঁচা, আমার মানে সিগনেচার করেছিল কি আর, তো এইভাবেই মানে ও বলছে যে আমি ওরা খুশি ভাবে আমি ওরা ছেড়ে দিচ্ছি, মানে এই নিয়ে মানে অনেক কিছু, কিন্তু আল্লাহর আমি এটা ছাড়ি নাই ওরা। আপনি কখনো মানুষ খুন করেছেন? যেটা বলতে কি, মানুষ খুন করার ভিতরে কি, যখন ওই জগতে আসছিলাম তো তখন এভাবে মারধর করছি, কিন্তু লাস্ট ফিনিশিং যে পুরো মেরে ফেলছে ওই মারটা আমি দিই নাই, ওইটা আমার সাথের যে বন্ধুরা আসলে ওরা দিচ্ছে। কয়জনকে করেছেন এরকম? প্রায় 2 জনরে। 2 জনকে করেছেন? কি কেস ছিল? আমার সামনে 2টা ছিল, মানে জিনিসপাতি নিতে গেছি, দিতে দেয় না, পুরো মানে কাপচাপ করে কিরকম মানে দিয়ে দিচ্ছে, যেমন একটা জিনিস চাইতেছে দিতেছে না। কিসের জিনিস সেটা? যে মানে কিছুর চাবি বা কিছুর ঠিকানা, বাসার ভিতরে ঢুকে? হ্যাঁ, কিছুর ঠিকানা, এগুলো চাইছিলাম। কি কেস ছিল আমি একটু শুনতে চাই, কিভাবে করেছেন ঘটনাটা? ঘটনা কি, ওই বাসায় গেছিলাম, বাসায় যাওয়ার পরে গেট লক করার পরে ওর থেকে চাবি চাইছি যে আলমারির চাবি দে বা অমুকের চাবি দে, তো দেয় নাই। তো এই নিয়ে মানে কোবাইছি ইচ্ছা মতো। কি দিয়ে কোবাতেন? এমনি দাও দিয়ে, চাপাটি মোবাটি রান্দা ওগুলো দিয়ে কোবাইছি। চাপাটি মাপাটি রান্দা দিয়ে আপনি যদি বাসায় যান, আপনার চাপাতি লুকাবেন কই? চাপাটি তো আপনার ছোট থাকে। ওকে। হ্যাঁ, ওই ছোট ওইটাই নিয়ে যাওয়া যেত, যে কোনো ব্যাগের ভিতরে ভরে বা কোমরের ভিতরে করে নেওয়া যেত, তো ওগুলা দিয়ে কোবাইতাম। তো কোবানোর পরে তো ওরা আবার মাথার ভিতরে আঘাত করতো, তো একজনের একটা কোপ মারছিল এই জায়গায়, যে আপনার ঢোর আছে না, ঢোরের ভিতরে কোপ মারার পরে ঢোরটা ফাঁক হয়ে জায়গা পরে হেন দিয়ে গরু যেমনি জব করলে চিল্লায় না, এরকম জব করতেছে, মানে মারা গেছে, এরকম চিল্লায় মারা গেছে বাসার ভেতরেই। হ্যাঁ, আর আরেকটার জায়গা নিয়ে আপনার তকতে কি হওয়ার পরে ওরে উঠায় না, পরে ওরে মারছিল হলো আপনার ওই ছেলেদের যে পুরুষ লিঙ্গটা, ওইখানে যে 2টা ইয়া থাকে, ওগুলোর ভিতরে আপনার ইটের উপরে রেখে যে 1 কেজি দিয়ে বাটকারা আছে লোহা, ওগুলো দিয়ে মানে ছেঁচা ফেলাইছিল, ওগুলো দিয়ে মারার পর মারা গেছে। আপনারা যে কাজগুলো করতেন, আপনারা কোনো ড্রাগ নিতেন এই কাজগুলো করেন? হ্যাঁ, ওইটা নেশা সবসময়, মানে এটা মানে আপনার ইয়াতে ড্রাগস ছাড়া এই জিনিসটা কখনো হয় না। একটা মানুষ তো সরাসরি কখনো কিছু করতে। কি পরিমাণ ড্রাগ নিতেন? কি ধরনের ড্রাগ নিতেন? ভালো, ওই যে আপনার ফরেনিয়র খাইতাম, মানে ফরেনিয়র কোনটারে বলা হয়, ওই যে নাক দিয়ে মনে করেন টান দেয়, ওইটারে অপারেশন করার আগে এগুলো খেয়ে যাবেন। সিরিজ ব্যবহার করতাম, তারপরে ওই ফরেনিয়র খাইতাম, এগুলো খাইতাম, খাওয়ার পরে তারপরে যেতাম ট্যাবলেট খাইতাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা অপারেশনে বের হইতাম, পরে এগুলো করতাম। তখন মানে মাথার সেন্স থাকতো না, শুধু সেন্স থাকতো কতক্ষণে বের হব, কতক্ষণে টাকা ভাগ করব, কতক্ষণে পাবো, এইটা সেন্স থাকতো। আর একটা মানুষের যে মারতেছি না কি করতেছি এটার কোনো সেন্স থাকতো না। মেয়েদের গায়ে কখনো হাত তুলেছেন সব করতে গিয়ে? না, একটা মেয়ের গায়ে হাত তুলছি মানে কি, ওর আপনার এই যে ডাইন যে গালটা, এই গালের ভিতরে একটা টান মারছিলাম, তো এইভাবে এন থেকে নিয়ে অনেকগুলো ফাইটা গেছিল, এই আর কোনো ইয়ে করিনি। কি করেছিল সেই সময়টাতে মেয়ে?
তো মেয়েটারে আমার একটা বড় ভাই সিনিয়র বেসের ও পছন্দ করছিল, ওর সাথে ফিজিক্যাল করবে। তো করার পরে ওরা উঠায় আনতে গেছিলাম, মানে উঠাইতে চাইছিল না। তো তারপরে ওরে একটা টান দিছিলাম আপনার দিয়ে মদের যে ভাঙা বোতল আছিল ওইটা দিয়ে। কোয়ার্টার বাসায় থাকতো, ওই বাসার ভিতরে ঢুকে মানে ওরা নিয়েছিলাম। ওই মদের বোতল দিয়ে ওরা একটা টান মারছি। বাসার ভিতরে ঢুকেছিলেন আপনারা? বাসার ভিতরে। ও তখন তো আমরা কোনো কিছুর ভয় পাইতাম না, তখন তো আমাদের থাকতোই। মানে এই যে আমি এতগুলো কাজ করছি, আপনি একটা জিনিস দিক দিয়ে বুঝতে পারেন, এতগুলো যে কাজ করছি, যাও একটা মামলা হয়েছিল মিয়ার মেয়েরা যখন আমরা এটা আপনার এই যে প্যারিস রোডের আপনার একজন ভালো নেতা ওর মেয়ের ধর্ষণ করার পরে মানে একটা মামলা হয়েছিল। আপনারা করেছিলেন এটা? হ্যাঁ। ওইটা কয়জন মিলে করেছিলেন? ওইটা আপনার 7 জন মিলে গেছিলাম, 11 জন, কিন্তু 7 জনে ওইটার ইয়ে করছে। 7 জন মিলে রেপ করেছিলেন? মেয়ে বয়সে আসলো, আপনিও তার মধ্যে একজন। তার মানে আপনি রেপও করেছেন? মানে যেটা সত্য কথা কি আসছি তো আমি সত্য বলার জন্য, মানে ওইটাই মানে ওই মেয়েরে করার পরে আমাদের নামে এই মামলাটা করে। তারপর তখন মিন্টু প্রচুর পরিমাণে টাকা ঢাইলে আমাদেরকে এটা থেকে উদ্ধার করে। আমাদের নামে একটা লাল কালি পর্যন্ত কোনো জায়গায় পড়তে দেয়নি মিন্টু। এরকম মানে আমার মেয়েটার কি হয়েছিল? মেয়েটার কি হয়েছে, মেয়েটারে পরে মেডিকেলে আসলো। মেয়েটা এমনি বয়স্ক আছে। ওকে, দিস ইজ ইনটলারেবল। ফার্স্ট অফ অল, একটা মানুষের জায়গাটা থেকে এগুলো মেনে নেওয়া খুবই 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 ডিফিকাল্ট। তবে এটা ঠিক প্রিয় শ্রোতা, এই সমাজে যে এই ধরনের দুর্ধর্ষ ঘটনা প্রতিনিয়ত ঘটছে বা ঘটছে না, সেই জায়গাটিতে আমাদের কোনো বিতর্ক থাকার কোনো অবকাশ নেই। কারণ আমরা দেখি যে ঘরের ভেতরে ঢুকে গলা কেটে ফেলে চলে গেছে ওই বিল্ডিং এর, ওই অ্যাপার্টমেন্টের, কেউ কিছু জানেনি। দ্য বেস্ট এক্সাম্পল ইজ দুজন সাংবাদিক দম্পতির কথা আমরা বলতে পারি, সাগর রুনি হত্যাকাণ্ড। এখন পর্যন্ত আমরা জানি না কে করেছে, কারা করেছে, এগুলো এখনো তদন্তাধীন। এইরকম ঘটনা যখন অ্যাপার্টমেন্টে ঢুকে ঘটে এবং কারা করেছে সেটা যখন না জানা যায়, তখন ও যখন এগুলো বলছে যে আমরা অ্যাপার্টমেন্টে ঢুকে এইসব করতাম, বিভিন্ন কিছু করতাম, এবং এই ধরনের ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার জায়গা থেকেই বিবেচ্য। তবে এটা ঠিক যে মানুষের বিশ্বাসের যে ভ্যারিয়েবল গুলো থাকে, সেই ভ্যারিয়েবলের জায়গাটা কিন্তু যুক্তি নির্ভর, এবং যুক্তিটা আসলে আপনি যেভাবে বসবাস করেন সেটার উপরে। পত্রিকার বাইরের দুনিয়াটাকে যারা প্রতিনিয়ত পত্রিকা পড়েন, পত্রিকাটাকে বিশ্বাস করেন, গণমাধ্যমটাকে বিশ্বাস করেন, তার বাইরে যে একটা দুনিয়া আছে, সেই দুনিয়াটা যে অনেক সময় গণমাধ্যমে আসে না, পত্রিকাতে আসে না, সেই পত্রিকার উপর ডিপেন্ড করা মানুষগুলো বিশ্বাস করতে পারেন না সেই বিষয়গুলো। কারণ তারা যেটা মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা তো পত্রিকাতে আসেনি, এই ধরনের ঘটনা ঘটেছে এটা তো রেডিওতে শুনিনি, এই ধরনের ঘটনা ঘটেছে এটা তো আমি পাশে কখনো দেখিনি। কিন্তু আপনার দেখার বাইরের জগৎটাও অনেক বড়, দেখার বাইরের জগৎটাও অনেক অনেক বেশি অবাক করার মতো। সেই জায়গাটি থেকে আপনি যদি এই ছেলেটিকে আজকে দেখেন, তাহলে প্রত্যেকটি ঘটনা এখানে বিলীন হবে। ওর আজকে যে বলা, সেই বলার জায়গাটিতে সবচেয়ে বড় যে অভাবটি ছিল সেটা হচ্ছে ধারাবাহিকতা। ও কোথাও কোথাও একের পর এক জাম্প করেছে। অপ্রিয় সত্যগুলো প্রকাশ করার কন্টিনিউটি জায়গাতে অনেক বেশি সমস্যা ছিল, যে কারণে আমি মুহুর্মুহু প্রশ্ন করেছি, এবং প্রশ্ন করে কোনো কোনো জায়গায় আপনাদেরকে বিলিভ করাতে পেরেছি, কোনো কোনো জায়গায় আমি বিলিভ করাতে পারিনি। শরীরটাকে সামনে ধরলে আজকে যে ছবিটা আপনাকে ওখানে দেখানোর চেষ্টা করেছি আমরা, সেটা একেবারে খুঁট দিয়ে এফোর ওপর করা, এবং এই ধরনের চেহারা নিয়ে, এই ধরনের অবস্থা নিয়ে একজন রং মিস্ত্রি জীবনের এত বড় দায়, এত বড় ভুল কাঁধে নিয়ে এখানে ভুল স্বীকার করতে আসা, অপরাধ স্বীকার করতে আসার পেছনে হিরোইজমের কোনো কিছু নেই। ওর ছবি আমরা দেখাবো না। এবং একই সাথে ও যে কথাগুলো বলেছে, সেগুলো কথা বলে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার কোনো কিছু নেই। কারণ লাখ লাখ মানুষ এটা শোনেন এবং শুনছেন, হাজার হাজার মানুষ ফেসবুকে গালি দিচ্ছেন, ভৎসনা করছেন। সুতরাং একটা মানুষ নিজের জীবনের অপ্রিয় সত্যগুলোকে এখানে এসে বলে বিশেষ ফায়দা হাসিল করবে, সেই ফায়দা হাসিল করার কোনো সুযোগ নেই, একমাত্র গ্লানি পাওয়া ছাড়া। সে কাজটিও করেছে এবং করার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের জায়গাতে আমরা যাব, কিন্তু সেটাতে আসলে ব্যক্তিগত কোনো ইকোনমিক কোনো ইন্টারেস্ট না, অন্য কোনো ইন্টারেস্ট না, আমি যতদূর জানি যে ক্ষমা চাওয়া। এবং প্রিয় শ্রোতা, সেই জায়গাটি থেকে আমরা ওকে বিলিভ করতেই পারি, কারণ একজন মানুষ চেয়ে নিজের ভুল নিজের কাঁধে তুলে নেবেন না, কোনোভাবেই নেবেন না। সমাজে অনেক বড় বড় অপরাধী আছেন যারা ভুল করে চাপা দিয়ে যান, স্বীকার করেন না। হয়তো তারা খুব সুন্দর করে বলতে পারতেন তাদের ভুলের জায়গাটি, এই ছেলেটি আজকে বলতে পারেননি। সেই জায়গাটি থেকে আপনি চাইলে তাকে বিলিভ করলেও করতে পারেন। তবে একটা জিনিস আমরা আজকে পেয়েছি, একটা গাইডেন্স একটা সন্তানকে কিভাবে নষ্ট করে দেয়, এবং একজন মাফিয়ার হাত কত বড় হতে পারে সেটাও আমরা দেখেছি। এবং সেই জায়গাটিতে আমরা শেষ প্রশ্নটা আপনার কাছে থাকবে, আমি জানি উত্তরটা, তারপরেও বলছি, আপনি কেন স্বীকার করলেন? স্বীকার করতেছি যে আমি তো ছোট থেকে অনেকই খারাপ কাজ করছি, তো আমি চাইতেছি যে আমার মতো যেন কেউ না করে, আমার মতো যেন এরকম আর কেউ দুনিয়ার ভিতরে এরকম অকারেন্স কোনো কিছু না করে। আমার এই জগৎটা আসলে অনেক একটা খারাপ একটা জগৎ আসলো, এই জগৎটাতে আমি গেছি, আমি জানি। তো এটা না করার থেকে আমি মনে করি কি সৎভাবে যদি 10 টাকা উপার্জন করে
ডাল আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, তাও মনে করেন অনেক শান্তি। কিন্তু অকারণসের পথে যায় যদি মাংস পোলাও কোরমা খাওয়া যায়, তবে সেটারে খাওয়া বলা হয় না। তো আমি চাই যে আমার মতো যেন কেউ কোনোদিন এরকম অকারণ কাজ না করে। আমার সবার কাছে এটা আমার অনুরোধ। আর আমি যে ভুল কাজগুলো করে থাকছি বা করে আসছি, আমি ওগুলোর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, যে আমি ক্ষমা চাইতেছি যে আমরা সবাই ক্ষমা করে দেন। আর আমার মতো যদি এরকম কোনো কেউ করতে চান, তাহলে সারা জীবনের জন্য লাইফটাকে বরবাদ করবেন। আজকে আমি খারাপ কাজ করছি দেখে মনে করেন আমার কারণে আজকে 2টা জীবন নষ্ট, যেরকম আমার জীবনটা নষ্ট, আমার মেয়ের জীবনটা নষ্ট। যদি আমি খারাপ কাজ না করতাম, তাহলে আমি খারাপ জায়গায় যাইতেও পারতাম না, বা ওইখান থেকে আমি একটা বিয়ে করতে পারতাম না, বা আমি একটা সন্তান জন্ম দিতে পারতাম না, বা আমার এই সন্তানের এত কষ্ট হইতো না, বাট আমার এত কষ্ট হইতো না। কারণ আমি তাই সবার কাছে বলতেছি যে আপনারা কেউ কখনো এই খারাপ পথে যাইবেন না। যদি পারেন বাবা মার কথা শুনবেন, বাবা মার কথা মতো চলবেন, সুন্দর মতো জীবনটারে গড়ার চেষ্টা করবেন। এটাই আপনাদের সবার কাছে আমার চাওয়া। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে ভালো কিছু করতে পারি, আমার মেয়েটারে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি। আমার মা আছে, আমার মার নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি। এটাই সবার কাছে আমার চাওয়া। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকে শাহিনের জীবনের অপ্রিয় সত্য। চলুন দেখি আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি এতক্ষণ তো শুনলেন, তো তিনি কি বলেন। ওকে, আমরা ফোনে যোগাযোগ করছি। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি কি মনে করেন কোন কোন জিনিসগুলো আপনার মনে হয়েছে যে নক করার মতো? আমি শাহিনের গল্পটা শুনেছি, এখানে কয়েকটা জিনিস বিবেচ্য বিষয় আছে। সবগুলি অপরাধের কাহিনীর ভিতরে সঙ্গে কমন জিনিসগুলি থাকে, সেখানেও সেগুলি আছে। যেমন তার বাবা একাধিক বিয়ে করেছে, সেই পরিবেশে সেই পারিবারিক অবস্থান থেকে খুব কম ছেলের মেয়ের পক্ষেই সুষ্ঠুভাবে বিকাশ লাভ করা সম্ভব বা ভালোভাবে বেড়ে ওঠা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে তার এই যে ব্যক্তিত্বের বিকাশের বা আবেগগত বিকাশের যে সমস্যা ছিল, তার সঙ্গে যোগ যেটা হয় সেটা হচ্ছে অসৎ বা মন্দ বন্ধুদের প্রভাব। এক্ষেত্রেও সে ওই কাজ করতে যেখানে গেছিল সেখানে খারাপ লোকগুলি ছিল, অপরাধীরা ছিল, তাদের সংস্পর্শে এসে সে এমনি ঝুঁকিপূর্ণ ছেলে ছিল এবং ওই খারাপ লোকদের অনুকরণ করে বা তাদের প্রভাবে আমরা পিয়ার ইনফ্লুয়েন্স বলি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয়, যেটা আমি সবার জন্য বলতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে সব অপরাধকে দমন করতে হলে আইনের শাসন দরকার। যখন প্রতিপক্ষরা তার বন্ধুকে মারলো নির্মম ভাবে এবং তাকেও আহত করলো, সেটাই কিন্তু সে ভয় পেয়েছে এবং সেই ভয় কিন্তু সে নিজেকে অপরাধ জগৎ থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিল বা সে একটা মনোভাব তৈরি ছিল। আমাদের সমাজে যদি আমরা আইনের শাসন যদি করতে না পারি, যারা অপরাধ করে বেড়াচ্ছে তারা যদি এভাবেই মানে শাস্তিবিহীন ভাবে জীবনযাপন করতে পারে, তাহলে কিন্তু তারা ভালো পথে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সমাজের রাষ্ট্রের দায়িত্ব হবে যে দুষ্টের দমন, শিষ্টের প্রতিপালন করার যে নীতি, সেটাকে করা নিয়ে। এর পরবর্তী পর্যায়ে আরেকটা জিনিস লক্ষণীয়, বেশ কিছু গেছিল, অনেক মেয়ের সঙ্গে সে সম্পর্ক করতে চেষ্টা করছে। যারা পতিতালয়ে গেছে তারাও কিন্তু পথে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া মেয়েদের মধ্যে পড়ে অনেকটা। সবাই যদি নাও হইতে পারে, সেই যেরকম বলছিল শাহিন যে হ্যাঁ আমিও খারাপ তাও খারাপ, এই খারাপের ব্যাপারে পার্থক্যটা হচ্ছে এই, সে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মন থাকে যে এক সময় সে কোন একটা নারীর প্রতি আবেগগত ভাবে জড়িয়ে যাবে বা ভালোবাসা পড়ে যাবে, সেই যত বড় অপরাধী হোক না কেন। শাহিনও সেরকম ভাবে ওই মেয়েদের মধ্যে প্রথমে একজনের, পরে দ্বিতীয় আরেকজনের কাছে একটা মানসিক সম্পর্কে জড়িয়ে গেছিল। ওই মেয়েরা কিন্তু তাদের ওই যে স্বাভাবিক স্বভাব, প্রতিটা মেয়েদের যা স্বাভাবিক স্বভাব ওই অপরাধ জগতের মানুষদের মতনই, যে তারা এগুলিকে ব্যবসা হিসেবে দেখে, তারা এটাকে ঠিক ভালোবাসা বা মন দেওয়া নেওয়ার ব্যাপারটাকে সেভাবে দেখে না। তাই তারা সেরকমই করছে তার সঙ্গে। এটা তাকে শিখতে হবে। এবং এখানে আরেকটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ অপরাধী মানুষেরও একটা মন থাকে, সে মন ভালোবাসা পড়তে পারে। এখন সেই ভালোবাসার কারণেই সে কিন্তু দেখেন সে আরেকটা পরিবর্তন এসেছে। সে চাইছিল যে হ্যাঁ সেটা আত্মোপলব্ধি করছে যে ও যে খারাপ কাজ করতেছে সেটা তো সে করতেই পারে, কারণ আমি যখন খারাপ কাজ করছি সেও তো খারাপ কাজের মধ্যে আছে। তাতে সে খারাপ কাজ করলেও ওই ভালোবাসার টানে সে বর্ণনা করছিল যে হ্যাঁ আমি এবার ভালো হয়ে যাবো এবং তাকেও ভালো করবো। অর্থাৎ ভালোবাসা অনেক কিছু করতে পারে, এখানেও সে একটা কথা। শাহিন এত খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও তার বিষয়ে যখন ভালোবাসা জন্মগ্রহণ করলো,
তখন কিন্তু সে নিজে পরিবর্তন হতে চাচ্ছে এবং সে আরো একজনকে পরিবর্তন করতে চাচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে যে খারাপ মানুষগুলিও ভিতরে ভালোবাসা থাকে, তারা ভালোবাসতে পারে এবং ভালোবাসার কারণে তারা বদলাতে পারে। তবে শাহিনের সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে শাহিন যদি এখন সেই পর্যায়ে থেকে থাকে যে হ্যাঁ এই আত্মপ্রতি এসে থেকে যে হ্যাঁ আমি খারাপ ছিলাম, আমি ভালো হব, এবং তার সঙ্গে যারা খারাপ করেছে, তার সঙ্গে যারা প্রতারণা করেছে বা তাকে যারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেয়নি, তারা কেন করে? কারণ তারাও তেমন ভালো মানুষ নয়। ঠিক একই রকম ভাবে শাহিন নিজেও তেমন ভালো মানুষ নয়। অতএব ভালো মানুষ না হওয়াটা কত মানে খারাপ সেটা সে তার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে সেটা থেকে সে শিখতে পারে। এবং সে এখন নতুন করে যেটা পড়তে পারে সেটা হচ্ছে এই যে সে তো বুঝতে পারলো যে হ্যাঁ আমরা খারাপ মানুষ হয়ে গেছিলাম এবং খারাপ মানুষের জগতে যারা থাকে তারা আসলে ভালোবাসা দিতেও জানে না, নিতেও জানে না, যেটা সে তার জীবন দিয়ে করেছে। অতএব আত্মোপলব্ধিটা ভালো করে হয়, সে যদি নিজেকে সংশোধন করে নিয়ে চলে আসে তাহলে যারা হারিয়ে গেছে তাদের চলে গেলেও কোনো সমস্যা নাই, সে আরো ভালো মানুষ পেতে পারে, আরো ভালো নারী পেতে পারে, সেখানেও সে ভালোবাসা পেতে পারে এবং সেও ভালোবাসা দিতে পারে। অতএব সে একটা সমাজমুখী জীবন যাপনে চলে আসুক, সে একটা সুন্দর এবং ভালো জীবনে আবার ফিরে আসুক, তাহলে হয়তো আরো ভালো নারী, ভালো সঙ্গিনী হিসেবে আবার পেতে পারে। অতএব সেই দিকে তাকে এগিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে যে কমেন্টসগুলো আপনারা করেছেন সেটা নিয়ে এবং একই সাথে শাহিনের প্রতিক্রিয়া নিয়ে একটু বডি ফিরছি, সাথে থাকবেন আমাদের। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।